হ্যালো সবাই কেমন আছেন? আজকে গিটের পরে আমরা এবারে GitHub নিয়ে কথা বলবো। আমি আশা রাখছি যে গত যে ভিডিওটা আমরা গিটের উপরে দিয়েছি সেই ভিডিওটা আপনি বিস্তারিতভাবে দেখেছেন, সেখান থেকে প্র্যাকটিস করেছেন। অনেকেই জানিয়েছেন কমেন্ট করে যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি ভীষণ খুশি হয়েছি এবং এটা জেনে আরো বেশি খুশি হয়েছি যে আপনারা এর থেকে বিশেষ কিছু শিখতে পেরেছেন। যেগুলো আপনাদের কাছে নতুন, যেগুলো আপনাদের কাছে মনে হয়েছে যে আপনাদের স্কিলকে গিটের উপরে আরো অনেক বাড়িয়ে দেবে। আজকেও সেই জিনিসটাকে আমরা এগিয়ে নিয়ে চলবো এবং আজকে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে GitHub। GitHub সম্পর্কে আগের দিন খুব একটা আমরা আলোচনা করিনি। সেজন্য GitHub নিয়ে আজকে একদম বেসিক থেকে শুরু করব। আপনি যে Git নিয়ে কাজ করেছেন লোকালি, সেই কাজকে কিভাবে GitHub এর সাথে synchronize করতে হয়, সেই কাজকে কিভাবে যুক্ত করতে হয় GitHub এর সাথে সেটা শিখব। কেনই বা যুক্ত করব সেই জিনিসটা শিখব। তার পাশাপাশি আমরা আরো শিখব হচ্ছে মার্কডাউন সম্পর্কে। অনেকেই জানিয়েছেন যে মার্কডাউনে তাদের অতটা দখল নেই, তারা নতুন। আমি কিছু মার্কডাউনের জিনিস নিশ্চয়ই বলবো এবং মার্কডাউন কেন আমাদের জরুরি, শেখার জন্য কেন অতটা জরুরি শেখার জন্য সেটাও আমরা ডিসকাশন করব এবং তার পাশাপাশি কিছু রিসোর্স আপনাদের দেবো যেগুলো আপনারা যখনই মার্কডাউন নিয়ে কাজ করতে চাইবেন বা যখনই আপনারা চিন্তা করবেন আচ্ছা মার্কডাউন নিয়ে আমাকে কিছু করতে হবে, তখন সেই রিসোর্সগুলো আপনারা দেখতে পারবেন। মার্কডাউন শেখাটা আমাদের অত্যন্ত জরুরি, তার কারণ হচ্ছে যখনই আমরা কোনো সেশন বা কোনো একটা ভিডিওর পরে টাস্ক করি, সেই টাস্কের মধ্যে কিন্তু আমরা মার্কডাউনে যথারীতি সেই টাস্কের যে সাবমিশন সেটা এক্সপেক্ট করি এখনো পর্যন্ত। সেগুলো readme.md ফাইলে রেখা হয়। .md মানে হচ্ছে মার্কডাউনের এক্সটেনশন। তো আপনাকে মার্কডাউন অল্প বিস্তর জানতেই হবে এবং এর আগেও আমি বলেছি যে যেকোনো একটা মাঝারি স্তর কিংবা বড় স্তরের কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ডকুমেন্টেশন মার্কডাউনের উপরেই হয়। তো সেক্ষেত্রে মার্কডাউনে রপ্ত হওয়াটা বিশেষভাবে জরুরি। তো চলুন আমরা আজকে GitHub নিয়ে শুরু করি। তার আগে অনুরোধ থাকলো যে আমার যে ২ টি চ্যানেল আছে ইংলিশ এবং বাংলা, সেই দুটো চ্যানেলে আপনারা একটু সাপোর্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা লাইক করে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কতটা ভালো লেগেছে, কিভাবে কাজে এসছে। শুরু করা যাক। আপনারা স্ক্রিনে যে ইমেজটা দেখছেন সেই ইমেজটার কথা আপনাদের মনে আছে তো? গিটের যে ভিডিওটা আমরা দেখেছি সেই ভিডিওতে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি। এখানে একটা জিনিস দেখানো হচ্ছে যে ১ বা তার অধিক ডেভেলপার এখানে এই অরেঞ্জ গোল্লাগুলোতে একটা ফাইলের উপরে কাজ করছে। একটা ফাইলকে তারা হয় কিছু এড করছে বা মডিফাই করছে বা কোনো একটা লাইন তার থেকে ডিলিট করছে এবং আমরা আগে দেখেছিলাম যে গিট সেই সমস্ত অ্যাডিশন, ডিলিশন এবং মডিফিকেশন গুলোর লগ লোকালি একটা জায়গাতে রেখে দিচ্ছে, যার মাধ্যমে গিট আপনাকে বলছে যে কি ধরনের চেঞ্জেস আপনি করছেন, কেন করছেন, কখন করছেন, অল ডিটেলস। এবার একটা ব্যাপার ভেবে দেখুন, যখন গিট এটার উপরে ট্র্যাক করছে এবং আপনি যখন অ্যাজ এ মাল্টিপল ডেভেলপার একটা ফাইলের উপর কাজ করছেন, যখন এই ফাইলটা আপনার লোকাল বক্সে, তখন তো ডেফিনিটলি এই ফাইলের উপর আপনি কাজ করতে পারবেন না এতগুলো ডেভেলপার একসাথে। কারণ হচ্ছে লোকাল বক্স মানে শুধুমাত্র আপনিই কাজ করতে পারবেন। অ্যাট এ টাইম আপনার ওই পার্টিকুলার বক্স মানে হচ্ছে ওই পার্টিকুলার ল্যাপটপ বা সার্ভার বা যাই হোক তার উপরে আপনার অ্যাক্সেস আছে। আপনি ঢুকেছেন এবং ঢুকে সেই ফাইলটাকে মডিফাই করছেন। এবার এই ফাইলটাকে মাল্টিপল ডেভেলপার তখনই কাজ করতে পারবে, যখন এই ফাইলটা কমনলি কোনো একটা লোকেশনে অ্যাভেলেবেল আছে, যেটা সবার অ্যাক্সেস আছে। এবং সেই লোকেশন থেকে কোনো ডেভেলপার সেই ফাইলটাকে লোকালে নামিয়ে নিয়ে আসলো এবং তারপরে ফাইলে যে সমস্ত মডিফিকেশনগুলো দরকার সেই মডিফিকেশনগুলো করলো। করার পরে ফাইলের যে আপডেটেড ভার্সন, সেই আপডেটেড ভার্সনটাকে আবার সে ওই কমন জায়গাটায় পাঠিয়ে দিল, যেখান থেকে অন্য ডেভেলপার আবার তার কাজ শুরু করতে পারবে। ওই যে কমন জায়গাটা যেখানে সমস্ত ডেভেলপারের ফাইল বা ফোল্ডারের অ্যাক্সেস আছে যেগুলো সে চেঞ্জ করতে পারে, সেই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে একটা ক্লাউড সিস্টেম। যেমন আমরা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, সেখানে AWS আছে, সেখানে GCP আছে, সেখানে Azure আছে, বিভিন্ন রকমের ক্লাউড প্রোভাইডার আছে। সেরকমই কোডের জন্য একটা ক্লাউড সিস্টেম, ভার্সন কন্ট্রোলের জন্য একটা ক্লাউড সিস্টেম, যেটা হলো GitHub। তো GitHub একটা প্রোডাক্ট বা একটা সফটওয়্যার প্রোডাক্ট, যেটা একটা ক্লাউড সিস্টেম, যেখানে আপনি আপনার কোড রিপোজিটরি, ডকুমেন্ট রিপোজিটরি মেইনটেইন এবং ম্যানেজ করতে পারেন। তাতে সুবিধা কি? মাল্টিপল ডেভেলপার্স সেম রিপোজিটরির উপর কাজ করে সিঙ্ক্রোনাইজড ভাবে সেই ফাইল বা ফোল্ডার এগুলোকে আপডেটেড রাখতে পারে। না হলে আমি যদি লোকালি রেখে দিই আমার ফাইল এবং ফোল্ডারকে, তাতে কোনো লাভ নেই। কারণ আমি যে কাজটা করছি সেই ফাইল কিংবা ফোল্ডারের উপরে, সেই কাজটা আল্টিমেটলি অন্য কাউকে পেতে হবে, যে সেই ফাইল বা ফোল্ডারের উপরে আবার সেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এইভাবে তো আমরা ডেভেলপ করি। যখন আমাদের কাছে কোনো ফিচার আসে, সেই ফিচারের একটা অংশ হয়তো আমি করছি, তার পরের অংশ হয়তো আপনি করছেন, অন্য কোনো অংশ হয়তো আরেকজন করছে। এবং সেজন্য আমরা কিন্তু ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি অলরেডি শিখেছি গত ভিডিওতে। তো আমরা ডিফারেন্ট ব্রাঞ্চ করে সেই কাজগুলো করতে পারি।
কিন্তু কাজগুলো করার পরে আমি যে ব্রাঞ্চ ক্রিয়েট করে কাজ করেছি, সেই কাজটা আপনার বন্ধু কি করে পাবে? আপনি যে কাজটা করেছেন, সেই কাজটা আমি কি করে পাবো? তো ব্রাঞ্চ থেকে আমরা যে কাজটা করছি, সেই কাজটাকে কোনোভাবে আমাদের পুশ করে পাঠিয়ে দিতে হবে হচ্ছে GitHub এ, যেটা রিমোটে আছে। এবার সেই GitHub থেকে তার যে চেঞ্জেসটা সেটা আমি লোকালে নামিয়ে নিয়ে আসবো এবং আমি আমার জন্য কাজ করব। ঠিক সেই কারণেই আমরা আজকে এই পার্টিকুলার ইমেজটাকেও কমপ্লিট করতে চলেছি। আমরা আগের ভিডিওতে লোকাল রিপোজিটরি অব্দি দেখেছি। এবারে আমরা দেখব যে রিমোট যে GitHub এই জিনিসটা এখানে আমরা রিপোজিটরি কিভাবে ক্রিয়েট করব, সেই রিপোজিটরিকে আমার যে লোকাল রিপোজিটরি আছে তার সাথে আমি কানেক্ট কিভাবে করব এবং তারপরে আমি কিভাবে এই যে অ্যাড, কমিট এই জিনিসগুলো করেছি, লোকাল থেকে আমি কিভাবে পুশ করে রিমোটে পাঠাবো, রিমোট থেকে জিনিসপত্র আমি পুল করে কিভাবে লোকালে নিয়ে আসবো, তারপর আমি পুল রিকোয়েস্ট কিভাবে তৈরি করতে পারি, ইস্যুস আমি কিভাবে ক্রিয়েট করতে পারি, আমি কিভাবে বেস্ট ওয়েতে আমার একটা GitHub রিপোজিটরিকে মেইনটেইন করতে পারি। যদি আমায় আমার প্রজেক্টকে ওপেন সোর্সে নিয়ে যেতে চাই তার জন্য কি জিনিস আমার রিপোজিটরিতে কাজে লাগতে হবে, প্লাস রিডমি, প্লাস ফোর্কিং, প্লাস ক্লোনিং এই সমস্ত জিনিস নিয়ে আমরা এক করে এবারে শিখব। আমি আশা করছি যে GitHub এ আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং আপনার একটা ইউজার নেম আছে। ইন কেস যদি না থাকে তাহলে github.com এ চলে যাবেন এবং github.com এ গিয়ে সাইন আপ করে নিজের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা একদম স্ট্রেট ফরওয়ার্ড, যেরকমভাবে আপনি Gmail বা অন্য কিছুতে অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক সেইভাবে github.com এ গিয়ে নিজে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনি নিজস্ব একটা ইউজার নেম পাবেন। যেমন আমার ইউজার নেম হচ্ছে তাপস, ATAPAS। তো আমি যদি github.com/tapas এই জায়গাতে যাই, এটা হচ্ছে আমার GitHub অ্যাকাউন্ট। এবার আমি যখন আমার GitHub অ্যাকাউন্টে এসেছি, আমি দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর করে কিছু জিনিসপত্র সাজানো আছে। অতটা সুন্দর না হলেও মোটামুটিভাবে সুন্দর করে জিনিসপত্র সাজানো আছে। এটা আমার এবং আমার কাজ সম্পর্কে যথেষ্টভাবে লোককে জানায়। এটা যেহেতু পাবলিক একটা রিপোজিটরি github.com/atapas, সেই কারণে আমি সবসময় চাইবো যে আমার রিপোজিটরিতে আসুক সে আমার সম্পর্কে, আমার কাজ সম্পর্কে ম্যাক্সিমাম জিনিস জানতে পারুক। এইজন্য আমিও চাইবো যে যখন আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করছেন github.com এ, প্লিজ আপনার প্রোফাইলটাকে এমনভাবে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে আপডেটেড রাখুন, যাতে যে কেউ দেখলে সে কিন্তু ইমপ্রেস হয়ে যায়। এই একটা ব্যাপার। তো সেটা আপনি কিভাবে করবেন সেটা দিয়ে আমি ১ম এ শুরু করি। যখন আপনি github.com এ এসছেন, github.com এ আসার পরে আপনার নিজস্ব যে প্রোফাইল আছে সেই প্রোফাইল তাপস, আপনার ক্ষেত্রে নামটা অন্য কিছু হবে। সেখানে যখন ১ম বার আপনি আসবেন তখন দেখবেন একটা মেসেজ আসবে যে ক্রিয়েট এ readme.md ফাইল। ওই মেসেজটা ফলো করে আপনি একটা readme.md ফাইল ১ম এ ক্রিয়েট করে নিতে পারেন। যদি সেটা নাও করেন তাহলেও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রিপোজিটরিজ ট্যাবে গিয়ে আপনার যে ইউজার নেম আছে, আমার ক্ষেত্রে এটা তাপস, তাই তো? সেই ইউজার নেমের নামে একটা রিপোজিটরি আপনাকে ক্রিয়েট করতে হবে। মানে একটা ফোল্ডারই ধরুন একটা ক্রিয়েট করতে হবে। সেটার নাম হচ্ছে তাপস এবং সেটাকে পাবলিক হতে হবে। আমি দেখাবো পাবলিক, প্রাইভেট রিপোজিটরি গুলো কি একটু পরে দেখাবো। এই তাপস ফোল্ডারের মধ্যে আপনাকে রাখতে হবে একটা readme.md ফাইল। দেখুন, অলরেডি মার্কডাউন এর কথা বলা শুরু হয়ে গিয়েছে। readme.md ফাইলের মধ্যে আপনি যা কিছু লিখবেন সেইটাই আপনার প্রোফাইলের পেজ হয়ে দাঁড়াবে। তার মানে বুঝতে পারছেন? এখন আপনাকে মার্কডাউন নিশ্চয়ই শিখতে হবে। তার কারণ এটা অলমোস্ট লাইক এ ওয়েবসাইট, রাইট? এখানে একটা হেডিং আছে, আমি একটা ব্যানার ইমেজ দিতে পেরেছি, আবার একটা সাব হেডিং দিয়েছি, তার মধ্যে আরেকটা হেডিং দিয়েছি, তার মধ্যে আবার কিছু এখানে গ্রাফিক্স আছে, এখানে কিছু শিল্ড আছে, এখানে আমার নিজস্ব একটা ফটো আছে সেটা আবার জিফ মতো দেখাচ্ছে। তার নিচে আমার অনেক কাজ আছে যে আমি কোন প্ল্যাটফর্মের উপরে ব্লগ লিখি, সোশ্যালে আমাকে কোথায় পাওয়া যায়, আমার প্রোফাইল কতবার এখনো পর্যন্ত ভিউ হয়েছে, এই সমস্ত ব্যাপার-স্যাপার। তো আমি তো একটা ছোটখাটো একটা বানিয়েছি। আপনি এটাকে রিয়েলি মোর অসাম করতে পারেন। সেজন্য আপনাকে রিডমি শিখতেই হবে। তো এরকম একটা প্রোফাইল পেজ বানাতে গেলে যেটা বললাম একদম সোজা চলে যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে github.com/ আপনার প্রোফাইলের নেম। আপনার প্রোফাইলের নেম দিয়ে একটা রিপোজিটরি বানাবেন, সেটা আমি বানিয়েছি। তার মধ্যে একটা readme.md ফাইল রাখবেন। এর থেকে বেশি কিছু না এবং readme.md ফাইলের মধ্যে আপনি আপনার এই পুরো জিনিসটাকে কোড করবেন। আমি যদি এটাকে একবার এডিট করি, দেখুন এখানে এই পুরো জিনিসটা এখানে কোড করা আছে এবং আপনি এখানে প্রিভিউ করেও দেখতে পারবেন যে আপনার কোড করার পরে কিরকম প্রিভিউ দেখাচ্ছে। এখানে যদি কিছু জিনিস আপনাকে জানতে হয়, যে দেখুন এই যে আমার যে ব্যানার ইমেজটা আছে সেটা ইমেজেস ফোল্ডার থেকে আসছে। ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি একটা ইমেজ এরকম রেখেছি, পিএনজি একটা ইমেজ রেখেছি। ঠিক সেই কারণেই আমি এখানে কিন্তু একটা ইমেজেস ফোল্ডার রেখেছি যেখানে আমার সমস্ত লোকাল ইমেজেস গুলো আছে। এই ইমেজেস গুলোকে আমি আমার readme.md ফাইলের মধ্যে রেফার করেছি।
ঠিক সোশ্যালের মধ্যে কতগুলো সোশ্যাল ইমেজ আছে, যেমন ফ্রি কোড ক্যাম্পের কি ইমেজ, লিঙ্কডইন এর কি ইমেজ, টুইটারের কি ইমেজ, এইগুলোকে আমি এর মধ্যে রেখেছি। আমি এই readme.md এর মধ্যে এখানে একে রেফার করেছি। খুব একটা সিম্পল, একদমই সিম্পল জিনিস আপনি এখানে পেয়েছেন। আরেকটা যেটা ফোল্ডারের কথা বলবো সেটা হচ্ছে .github ফোল্ডার। এর মধ্যে funding.yml বলে একটা ফাইল ক্রিয়েট করেছি। এটা শুধুমাত্র এই জন্য যে যদি কেউ আমার প্রোফাইলে আসে, আমার প্রোফাইলে GitHub স্পন্সরশিপ ওপেন করা আছে, অন করা আছে, কেউ আমার ওয়ার্ককে স্পন্সর করতে পারে, সেটা স্পন্সর করার জন্য সে কিভাবে আমাকে স্পন্সর করতে পারে, আমাকে সে GitHub এর মাধ্যমে স্পন্সর করতে পারে, শুধুমাত্র এইটুকুকে বলার জন্য। এটা একবার করে দেওয়ার পরে যখন অন্যরা আপনার এই পেজকে ভিউ করবে, তারা এখানে একটা স্পন্সর বলে একটা বাটন পাবে। যেহেতু আমি এখন ভিউ করছি, আমি তো স্পন্সরের ড্যাশবোর্ডকে দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে আমাকে কে স্পন্সর করেছে, কবে করেছে ইত্যাদি প্রভৃতি। কে ওয়ান টাইম স্পন্সর, কে রেকারিং স্পন্সর, এগুলো আমি দেখতে পাচ্ছি। কিন্তু অন্য কেউ যখন আপনার প্রোফাইলকে ভিউ করবে, তারা এখানে স্পন্সর বলে একটা বাটন পাবে, সেখানে চাপ দিলেই তারা আপনাকে স্পন্সর করতে পারবে। যেমন যেমন দেখুন, এখনো পর্যন্ত আমার এরকম ২ টো স্পন্সর আছে। Daily.dev এবং আরেকজন ডেভেলপারও আমাকে, আনুষা বলে, তিনিও আমাকে স্পন্সর করেন। তো এইভাবে আপনি আপনার প্রোফাইলকে ডেফিনিটলি গুছিয়ে নিন। তার কারণ হচ্ছে একজন ডেভেলপার হিসাবে আপনি চান যে আপনার একটা মার্ক থাকুক, আপনাকে সবাই চিনুক, এবং কে জানে হয়তো আপনি স্পন্সরশিপ পেতে পারেন, সেখান থেকে মান্থলি একটা ভালো ইনকাম আপনার আসতে পারে, যা দিয়ে আপনি আরো ভালো কাজ করতে পারেন। তো চলুন শুরু করুন আপনার রিডমি দিয়ে গিটহাবকে বেস্ট করা। এই ভিডিওর পরে আপনার যে একটা অন্যতম কাজ থাকলো, সেটা হচ্ছে আপনাদের সবাই যারা এই ভিডিওটা দেখছেন, তাদের প্রত্যেকের গিটহাবের প্রোফাইল পেজ চমকদার হওয়া চাই, এবং তারা প্রত্যেকেই চেষ্টা করবে যে স্পন্সরশিপ এনাবেল করার জন্য। এবং যদি আপনার গিটহাব পেজ এক্সেলেন্ট হয়, আপনার মনে হয় যে আপনি ভালো মতো বানিয়েছেন, শেয়ার করুন সবার সাথে, যাতে সবাই আপনার গিটহাব পেজে আসতে পারে এবং শিখতে পারে। রিডমি নিয়ে শেখানোর পরে আপনি এই জিনিসগুলো নিয়ে আরো বেশি কনফিডেন্ট হয়ে যাবেন। বাট এখন বোঝা গেল যে গিটহাবের প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এগিয়ে যেতে হয়। নেক্সট আমরা চলে যাব এই রিপোজিটরিজ এর মধ্যে। রিপোজিটরিজ এর মধ্যে গিয়ে যদি আমরা দেখি, এখানে বেশ কয়েকটা জিনিস এখানে আছে। যেমন এখানে নিউ, শর্ট, টাইপ, ল্যাঙ্গুয়েজ এরকম আছে। সিমিলারলি আমি যদি আমার তাপাস্ক্রিপ্ট প্রোফাইলে যাই, যেটা আমার আরেকটা প্রোফাইল, আপনি মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করতে পারেন গিটহাবে, মাল্টিপল অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারেন গিটহাবে, আপনার খুশি। এখানে তাপাস্ক্রিপ্ট বলে আমি একটা আলাদা অর্গানাইজেশন ক্রিয়েট করছি, কারণ হচ্ছে তাপাস্ক্রিপ্ট ভিডিও, ইউটিউব ভিডিওগুলোতে, যেটা ইংলিশ হোক এবং বাংলাতে হোক, যা আমরা প্রজেক্ট করি সমস্ত এখানে আমি রাখি একটা জায়গাতে, যাতে সবাই জানতে পারে যে এই জায়গাটা অ্যাভেলেবেল আছে সবার প্রজেক্টের জন্য। সেই জন্য আরেকটা আমি অর্গানাইজেশন ক্রিয়েট করেছি। অর্গানাইজেশন আপনি ক্রিয়েট করবেন কিভাবে? অর্গানাইজেশন ক্রিয়েট করার জন্য আপনি চলে আসবেন github.com settings/organization, এই পার্টিকুলার লিঙ্কে। এখানে এসে আপনি নিউ অর্গানাইজেশন এর উপরে চাপ দিতে পারেন। নিউ অর্গানাইজেশনের উপরে চাপ দিলে এখানে আপনি ক্রিয়েট ফ্রি অর্গানাইজেশন করতে পারেন। ক্রিয়েট ফ্রি অর্গানাইজেশনের উপর চাপ দিলে আপনি একটা অর্গানাইজেশনের নেম দিন, যেটা আমি তাপাস্ক্রিপ্ট দিয়েছি। আপনার একটা কন্ট্যাক্ট ইমেল দিন, সেটা কিসের জন্য ইউজ হচ্ছে, পার্সোনাল না বিজনেস, তার জন্য। এবং আপনি চেকবক্সে চেক করে নেক্সট করে এটাকে কুইকলি ক্রিয়েট করে দিতে পারেন। সেরকমই আমাদের তাপাস্ক্রিপ্ট এই পার্টিকুলার অর্গানাইজেশনটা আছে। আপনি যদি তাপাস্ক্রিপ্টকে এখনো পর্যন্ত ফলো না করেন, প্লিজ ফলো করবেন। তার কারণ হচ্ছে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রজেক্ট কিন্তু প্রায়শই দিয়ে থাকি। তো সেগুলোর অ্যালার্ট, সেগুলোর নোটিফিকেশন আপনি নিশ্চয়ই পাবেন। অসম। এবার নেক্সট যে জিনিসটা আমরা করতে চলেছি সেটা হলো রিপোজিটরিজ ট্যাবে যাব। গিয়ে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করি। নতুন রিপোজিটরির নাম দিয়ে আমি গিট লার্নিং। আগের দিন আমরা লোকালি কিছু ক্রিয়েট করেছিলাম গিট লার্নিং এর মধ্যে। আজকে কি করব, যে ওই সমস্ত লোকাল যে জিনিসগুলো আমরা ক্রিয়েট করেছি সেগুলোকে আমরা রিমোটে কিভাবে পাঠাবো সেই জন্য। তো গিট লার্নিং বলে আমার কাছে এই পার্টিকুলার রিপোজিটরি আছে। এই রিপোজিটরি যখন আপনি ক্রিয়েট করছেন না, তখন এই ডেফিনিটলি রিপোজিটরি একটা ডেসক্রিপশন দেবেন। তার কারণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কি হয়, আপনি নিজেই ভুলে যাবেন যে আমি কেন করেছিলাম এই রিপোজিটরিটা ক্রিয়েট। প্লাস এই রিপোজিটরি যদি পাবলিক রিপোজিটরি হয়, GitHub এর SEO খুব ভালো। যখন কেউ সার্চ করবে কিছু রিলেটেড জিনিস, তখন কিন্তু হাই চান্সেস যে তারা আপনার এই রিপোজিটরিটাকে খুঁজে পাবে এবং এখানে এসে শিখতে পারবে। তো আমি দেবো যে repository contains all the work done while learning Git. এটাকে অবশ্যই আমি প্রাইভেট করতে পারি, পাবলিক করতে পারি, আমার খুশি। চলুন এই মুহূর্তে আমি প্রাইভেট রিপোজিটরি দিয়ে শুরু করি, পরে দেখাবো যে এটাকে কিভাবে পাবলিক করতে হয়। অলরাইট? তাহলে এবারে ক্রিয়েট রিপোজিটরি। এই রিপোজিটরি ক্রিয়েট হয়ে গিয়েছে। রিপোজিটরি যখন ক্রিয়েট হয়েছে, দেখুন এখানে কিছু কমান্ড আছে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এই কমান্ডগুলোকে লোকে উপেক্ষা করে যায়। এখানে দুটো জিনিস আপনাকে বিশেষভাবে বলার আছে।
যদি আপনার কাছে লোকালি একটা ফোল্ডার থাকে যেখানে git initialized হয়নি, ভালো করে শুনবেন। যদি আপনার কাছে লোকালি একটা ফোল্ডার থাকে যেখানে git initialized হয়নি, git initialize কি? আগের দিন দেখিয়েছি git init কমান্ড দিয়ে। তাহলে আপনি এই ১ম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে কটা কমান্ড আছে এক, এক করে সমস্ত কমান্ডগুলো দেবেন। হয়তো ১ম কমান্ডটা আপনার লাগবে না। তার কারণ হচ্ছে হয়তো readme.md বা ওই জাতীয় জিনিসপত্র আপনার প্রজেক্টে অলরেডি আছে, আপনার প্রজেক্টে অলরেডি ফাইল আছে। এই ১ম কমান্ডটা হয়তো আপনার লাগবে না। কিন্তু পরের কমান্ডগুলো আপনার লাগবে। মানে আপনাকে gitকে initialize করতে হবে। আপনার যা সমস্ত ফাইল, ফোল্ডার আপনি চান যে git ট্র্যাক করুক, সেগুলোকে git add কমান্ড আমরা শিখেছি, সেগুলো দিয়ে ট্র্যাক করাতে হবে। তারপরে git commit -m বলে একটা কমিটের একটা মেসেজ দিয়ে আপনাকে সেগুলো কমিট করতে হবে। তারপরে আপনাকে মেইন বলে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। আমি আগের দিন বলেছিলাম যে গিটে আগে মেইন ব্রাঞ্চকে মাস্টার ব্রাঞ্চ বলা হতো এবং এখনো আপনি সেটাকে মাস্টার ব্রাঞ্চ বলতে পারেন যদি ইনস্টলেশনের সময় আপনি সেটা সিলেক্ট করেন। না হলে আপনি বলবেন যে এটা মেইন ব্রাঞ্চ। তো সেটা মেইন ব্রাঞ্চে পরিণত করার জন্য আপনাকে এই কমান্ডটা দিতে হবে এবং তারপরে এইটা হচ্ছে বিশেষ কমান্ড যেটা নিয়ে আমি এবারে কথা বলবো। git remote add origin এই পার্টিকুলার ইউআরএল। ডান দিক থেকে এটাকে শুরু করি। এই ইউআরএলটা হচ্ছে এই যে রিপোজিটরি আমি ক্রিয়েট করেছি এইমাত্র তাকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউআরএল। এই যে রিপোজিটরি আমি ক্রিয়েট করেছি তাকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউআরএল হচ্ছে এই পার্টিকুলার জিনিসটা। বোঝা গেল? অরিজিন মানে হচ্ছে যেখান থেকে জিনিসের উৎপত্তি। যেহেতু ৪-৫ টা ডেভেলপার একসাথে একটা রিমোট জিনিসের উপরে কাজ করছে, মানে একটা সেন্ট্রালাইজড জায়গাতে কাজ করছে, আমরা সেটাকে বলবো যে অরিজিন মানে যেখান থেকে সমস্ত সোর্স ফাইলের উৎপত্তি। যেটা আমার মেশিনে আছে সেটা তো আমার কপি, যেটা আমার বন্ধুর মেশিনে আছে সেটা তার কপি। কিন্তু যেটা ক্লাউডে আছে, GitHub এর ক্লাউডে আছে, সেটা হচ্ছে সোর্স কপি, অ্যাকচুয়াল সোর্স কপি যেখান থেকে আমি উঠিয়ে নিয়ে কাজ করতে পারি, আমার বন্ধু উঠিয়ে নিয়ে কাজ করতে পারে বা অন্য কেউ উঠিয়ে নিয়ে কাজ করতে পারে। সেই জন্য সেটাকে বলা হয় অরিজিন। এইবারে যেটা GitHub এ আছে সেটাকে আমি বলব রিমোট। তো git remote add মানে লোকালি আমি git init দিয়ে এখন পর্যন্ত যে git রিপোজিটরিটা ক্রিয়েট করলাম এই মাত্র সেটাকে আমি চাইছি রিমোটে এই পার্টিকুলার রিপোজিটরির সাথে যেটা GitHub এ আছে অ্যাড করতে, যাতে আমার চেঞ্জেস গুলো সবসময় সিঙ্ক্রোনাইজেশন থাকে। বোঝা গেল? এই কমান্ডটা হচ্ছে এই জন্য বিশেষভাবে জরুরি। তারপরে আমার লোকালি যে সমস্ত চেঞ্জগুলো আছে সেই সমস্ত চেঞ্জগুলোকে আমি মেইন রিপোজিটরি যেটা আমি এইখানে বানিয়েছি মেইন রিপোজিটরিতে পুশ করলাম। তাহলে যদি আপনার কাছে লোকালি একটা প্রজেক্ট থাকে বা লোকালি কিছু ফাইল এবং ফোল্ডার থাকে, যে ফাইল এবং ফোল্ডার বা প্রজেক্টে আপনি এখনো পর্যন্ত গিটকে ইনিশিয়ালাইজ করেননি, তাহলে এই সমস্ত কমান্ডগুলো একের পর এক ফায়ার করে আপনি গিটকে লোকালি ইনিশিয়ালাইজ করবেন, একটা মেইন ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, আপনার যে সমস্ত ফাইলগুলো লোকালি আছে সেগুলোকে আপনি পুশ করে এই পার্টিকুলার রিপোজিটরি যেখানে আপনি পয়েন্ট করছেন রিমোট অ্যাড অরিজিন করে সেখানে পুশ করে দেবেন। তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার ফাইল এবং ফোল্ডারগুলো এখানে এসে বসে পড়েছে। কিন্তু যদি আপনি অলরেডি এই স্টেপগুলো করে থাকেন, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরা আগের দিন git init, git add, git commit এই পর্যন্ত করেছি। লোকালি জিনিসগুলোকে আমরা অলরেডি রেখেছি। তাহলে আপনি শুরু করবেন হচ্ছে এই জায়গা থেকে। দেখুন এখানে কি করা হচ্ছে? এবারে আমি জানাচ্ছি যে আমার লোকাল যে চেঞ্জেস গুলো আছে সেই লোকাল চেঞ্জেস গুলো রিমোটের সাথে কিভাবে সিঙ্ক্রোনাইজ হবে সেম স্টেপ এইটা। শুধুমাত্র প্রথম ৩ টে স্টেপ আমি করছি না কারণ ৩ টে স্টেপ অলরেডি আমরা করে রেখে দিয়েছি গত ভিডিওতে। তার মানে এবারে আমি প্রথমে রিমোটকে অ্যাড করব, রিমোট অরিজিনকে, ব্রাঞ্চকে মেইন ব্রাঞ্চ করব, পুশ করব। তো প্রথম যে আমার কাজ হবে সেটা হচ্ছে এই রিপোজিটরিতে আমার লোকালি যে কোডগুলো করা আছে, যে ফাইলগুলো ক্রিয়েট করা আছে গত ভিডিওর সেগুলোকে চলুন আমরা পুশ করি। পুশ এই কমান্ডটা প্রথমে শিখি। তাহলে এই প্রজেক্ট যেটা আমরা লোকালি বানিয়েছিলাম এখানে এসে এবার আমরা প্রয়োগ করব সেই কমান্ডগুলোর। তো চলুন কমান্ডগুলো আমরা এক এক করে কপি করা শুরু করি। যেহেতু আমাদের কাছে অলরেডি গিট ইনিশিয়ালাইজড আছে তো প্রথম ভার্সনটা আমরা নেব না, আমরা এই ভার্সন থেকে শুরু করব। এখানে প্রথম কমান্ড হচ্ছে এটা, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি। আমি কপি করছি কমান্ডটাকে এবং এখানে এসে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। হয়ে গেল। নেক্সট আমাকে করতে হবে git branch -m মেইন, সেটাকে আমি কপি করলাম, পেস্ট করলাম এবং লাস্ট কমান্ডে আমরা চলে যাব এবারে। লাস্ট হচ্ছে আমার যে ডিটেলসগুলো আছে লোকালি সেগুলোকে আমার পুশ করে রিমোটে পাঠাতে হবে। তো আমি পুশ কমান্ড git push -u origin main পেস্ট। এবার এখানে ও কি চাইছে? ও চাইছে একটা জিনিস, সেটার নাম হচ্ছে পাস কি। যদি আপনি অলরেডি SSH কি বা পাস কি এই জিনিসগুলো আপনার গিটের জন্য কনফিগার করে থাকেন গ্রেট।
যদি না করে থাকেন, একটু পরে আপনাদের কিছু স্টেপ দেখাবো যেগুলো ফলো করলে আপনারা এই পাস কিটা কনফিগার করতে পারবেন। কিন্তু কেন পাস কি লাগবে আপনার এখানে? পাস কি এই কারণে লাগবে, তার কারণ হচ্ছে যে এই যে রিমোটে যে GitHub টা আছে, সেই অ্যাকাউন্টটা যে আপনি ওন করেন কিংবা আপনার সেখানে রাইট অ্যাক্সেস আছে, এই জিনিসটা জানানোর জন্য এই পাস কিটা জরুরি। এই পাস কিটা ধরতে পারেন যে এক ধরনের পাসওয়ার্ড, যেটার মাধ্যমে GitHub কে আপনি জানাচ্ছেন বা GitHub এ আপনি অথেন্টিকেট করছেন। এই যে পুশ কোডটা করছেন আপনি এখান থেকে, মানে আপনি তো GitHub এর যে রিমোট যে রিপোজিটরিটা ক্রিয়েট করেছি আমরা, সেখানে কিছু ফাইল রাইট করছেন। এটা পুশ হচ্ছে মানে ওখানে কিছু ফাইল রাইট করছে। এর যে অ্যাক্সেস আপনার আছে কিনা, আপনি সেই অথেন্টিকেটেড লোক কিনা, সেটা GitHub চেক করবে কি করে? সেটা GitHub চেক করবে হচ্ছে এই SSH key এর দ্বারা। কিভাবে ক্রিয়েট করতে হয় একটু পরে আসছি। কিন্তু ধরুন এই মুহূর্তে আপনার ক্রিয়েট করা আছে। যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে দিতে পারবেন হচ্ছে সেই পাসওয়ার্ডটা, যেটা দিয়ে আপনি সহজেই এটাকে কমিট করতে পারবেন, পুশ করতে পারবেন, পুল করতে পারবেন, এই জিনিসগুলো। এইবার যদি আপনার কাছে SSH কনফিগারেশন না থাকে, ইন দ্যাট কেস আপনার কাছে নেক্সট যে উপায় সেটা হচ্ছে HTTPS দিয়ে এই সিঙ্ক্রোনাইজেশন গুলো করা। HTTPS দিয়ে সিঙ্ক্রোনাইজেশন গুলো কিভাবে করতে হয়? সেক্ষেত্রে আপনার GitHub এর যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু এখানে কমান্ড প্রম্পট চাইবে। এবং সেক্ষেত্রে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে বারবার আপনাকে এটাকে পুশ করতে হবে, বা ইউজার নেম পাসওয়ার্ডকে যদি আপনি উইন্ডোজে থাকেন, উইন্ডোজ ক্রেডেনশিয়াল ম্যানেজার তার মধ্যে গিয়ে আপনি সেভ করতে পারেন, যাতে আপনাকে বারবার সেই পাসওয়ার্ডটা না চাওয়া হয়। একবারে যাতে সেটা স্টোর হয়ে যায়, একবারে যাতে সেটা ইউজ হয়ে যায়। আমার ক্ষেত্রে কি হয় যে বারবার ওই যখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করি তখন আমাকে গিয়ে আবার সেই ক্রেডেনশিয়াল ম্যানেজারে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। এই সমস্ত জিনিসপত্রের জন্য আমি SSH কিটা প্রেফার করি। যে একবার কি তৈরি করে আমি রেখে দিলাম। শুধু কিটাকে আমি অ্যাজ এ পাসওয়ার্ড রিমেম্বার করে রাখলাম। দ্যাটস ইট। যখনই আমার কাছে চাইলো আমি সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করলাম। যদি আমি টাইপ করছি আপনি দেখতে পাচ্ছেন না, তার কারণ কমান্ড প্রম্পট ওটাকে দেখাবে না। কিন্তু আমি যেই ট্রাই করেছি, দেখুন ও কি বলছে যে রিসিভ ডিসকানেক্ট ফ্রম এই পোর্ট, বাই বাই ডিসকানেক্ট ফ্রম দ্যাট পোর্ট, কুড নট রিড ফ্রম রিমোট রিপোজিটরি, প্লিজ মেক শিওর ইউ হ্যাভ দ্য কারেক্ট অ্যাক্সেস রাইট। কেন? তার কারণ রিপোজিটরিটা আমি এখনো পর্যন্ত প্রাইভেট রিপোজিটরি রেখেছি। আমাকে এবং যে অ্যাকাউন্ট দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করছি, সেই অ্যাকাউন্ট দিয়ে আমার তাপাস্ক্রিপ্টে যে রিপোজিটরি সেখানে কোনো অ্যাক্সেস নেই। ঠিক সেই কারণে কিন্তু আমি এখানে পুশ করতে পারছি না। তাহলে যদি আমি ওই রিপোজিটরিতে ফিরে যাই আরেকবার এবং সেটিংসে যাই, গিয়ে এই একদম নিচে চলে আসি, দেখুন চেঞ্জ রিপোজিটরি ভিজিবিলিটি এখানে লেখা আছে। এটাকে চেঞ্জ ভিজিবিলিটি করে আমি পাবলিক করে দিই। পাবলিক, ইয়েস, পাবলিক। এবার যেহেতু আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে GitHub এ, আপনাদের সবার করা উচিত। তার কারণ হচ্ছে এখন যেভাবে স্ক্যাম বেড়ে গিয়েছে, এখন যেভাবে লোকে অন্য একজনকে বোকা বানিয়ে সবকিছু উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। GitHub এর সেটিংস এর আন্ডারে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে প্লিজ এনেবল করে নেবেন। আমার ক্ষেত্রে সেটা মোবাইলে করা আছে। মোবাইলে ইমিডিয়েটলি এই পাসওয়ার্ডটা আমার কাছে চলে আসে। ও একটা ওয়ান টাইম পাসওয়ার্ড। সেটা আমি যদি অ্যাপ্রুভ করি আমার মোবাইল থেকে, তাহলে আমার GitHub এ এবার অথেন্টিকেশনটা হয়ে যাবে। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন হয়ে গেল, এবং রিপোজিটরিটাও হয়ে গেছে পাবলিক। এবার যদি নিচে যাই আমি, আমি দেখব আমার রিপোজিটরিটা এখন পাবলিক। আমি যদি রিপোজিটরিতে আরেকবার চলে যাই, ও আগের মতনই ব্ল্যাঙ্ক দেখাবে। এবার যদি আমি এটাকে পুশ করার চেষ্টা করি আরেকবার, আমার পাসওয়ার্ডটা দিলাম, হয়ে গেল পুশ। ও বলছে যে এতগুলো অবজেক্ট আমি রাইটিং করছি, মানে এতগুলো ফাইলসের ব্যাপার আছে, আমি রাইটিং করছি। তারপরে হচ্ছে নিউ ব্রাঞ্চ একটা মেইন ক্রিয়েট হয়েছে এবং সেটা রিমোট ব্রাঞ্চ মেইনের সাথে ট্র্যাকিং হচ্ছে। দেখুন এইটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এখানে আমরা কিন্তু রিমোটটা সেট করেছিলাম অরিজিনের সাথে, যে এই যে মেইন ব্রাঞ্চ আমার কাছে আছে এটা এখন ট্র্যাক হচ্ছে রিমোটের মেইন ব্রাঞ্চের সাথে। তাহলে আমি যদি চলে যাই হচ্ছে এইখানে, এবার গিয়ে যদি শুধু পেজটাকে রিফ্রেশ দিই, আমি আমার ফাইলটাকে এখানে দেখতে পারবো। দেখুন test.txt আর .gitignore এই দুটো জিনিস এখানে আছে। test.txt যে কন্টেন্ট আমরা আগের দিন অ্যাড করেছিলাম, সে পড়ার সময় সেই কন্টেন্ট ওখানে আছে। তো কিভাবে গিটে আমি আমার লোকাল থেকে রিমোটে ফাইল নিয়ে যেতে পারি, সেই ব্যাপারটা আমরা দেখলাম। পুশ এই ব্যাপারটা আমি দেখলাম। এইবার এখানে হচ্ছে আরেকটা জিনিস আমরা এখন দেখব, সেটা হচ্ছে যে যখন আমার কাছে একটা রিপোজিটরি আছে, সেই রিপোজিটরিটা আমি রিমোট থেকে লোকালে কিভাবে নিয়ে আসবো? তার ক্ষেত্রে ২ রকম উপায় আছে। প্রথম উপায়, আপনি এখান থেকে ক্লোন করতে পারেন। ক্লোন মানে কি? রিমোটে যে জিনিসটা আছে, ক্লোন মানে কি? আমি যদি আমার ক্লোন বানাই, সে দেখতে আমার মতো হবে, তার যে বৈশিষ্ট্য আমার মতো হবে, তার কথা বলার ধরন, আপনাদের পড়ানোর ধরন, এভরিথিং সেম হবে। মানে আমার ডিটো কপি যাকে বলা হয়, ক্লোন। তো সেক্ষেত্রে যদি আপনি এই রিমোটের রিপোজিটরিটাকে
লোকালে কপি করতে চান, তার কারণ হচ্ছে আপনি লোকালে এটার উপরে কাজ করবেন ফার্দার। আমি যে বললাম ওই যে মাল্টিপল ডেভেলপার একটা প্রজেক্টের একটা ফাইলের উপর কাজ করছে বা একটা প্রজেক্টের বিভিন্ন ফোল্ডারের উপর কাজ করছে, বিভিন্ন ফোল্ডারে বিভিন্ন ফাইলের উপর কাজ করছে। যাই হোক একটা প্রজেক্টের উপর কাজ করছে মোদ্দা কথা। তাহলে সেই প্রজেক্টটাকে রিমোট থেকে যদি লোকালে আপনাকে টেনে নিয়ে আসতে হয়, একটা উপায় হচ্ছে ক্লোন। এবার যখন আপনি ক্লোন করবেন তখন এই যে HTTP র কথা বলছিলাম, যদি আপনি HTTPS দিয়ে ক্লোন করেন, সেক্ষেত্রে আপনাকে GitHub এর ইউজার নেম এবং GitHub এর যে পাসওয়ার্ড এই দুটো জিনিস আপনাকে দিতে হবে। যদি আপনি SSH দিয়ে ক্লোন করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে SSH কি ক্রিয়েট করতে হবে, এরপরেই সেটা দেখাবো কিভাবে ক্রিয়েট করতে হয় এবং তারপরে আপনাকে ক্লোন করতে হবে। আর যদি আপনি GitHub CLI দিয়ে করতে চান, সেটাও করতে পারেন। এই জিনিসটা আমি খুব একটা ইউজ করি না। আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউসেজ হচ্ছে SSH। কারণ এটা আমার কাছে সবথেকে সহজ মনে হয়। একটা কি তৈরি করে দিলে পুশ, পুল, ক্লোন এই সমস্ত জিনিসগুলো একদম পরিষ্কার। তো এইটা একটা উপায়, আমি এটাকে ক্লোন করতে পারি। দ্বিতীয় যে উপায়ে আমি কোডটাকে পেতে পারি, সেটা হচ্ছে ফোর্ক করে। এখানে আছে আরেকটা জিনিস, সেটার নাম হচ্ছে ফোর্ক। এই জিনিসটা আমরা শিখব যে ফোর্ক জিনিসটা কি? ফোর্কের অর্থ হচ্ছে যে আমাদের কাছে যে কাঁটা চামচ, চামচা থাকে, চামচা দিয়ে যদি কোনো পাত্রে একটা ফল থাকলো, সেই ফলটাকে তুলে নিয়ে এসে আমি খেয়ে নিলাম, ফোর্ক করে দিলাম। মানে কি? আমি কোনো জিনিস অন্য একটা প্লেটে ছিল, সেখান থেকে কাঁটা চামচ দিয়ে তুলে নিয়ে এসে আমি খেয়ে নিলাম। মানে ফোর্ক। এখানেও এক্সাক্টলি সেম। এই পার্টিকুলার রিপোজিটরিটা এখন যেই পার্টিকুলার স্টেটে আছে, সেই স্টেটে এই রিপোজিটরিটাকে এই পার্টিকুলার GitHub এর অ্যাকাউন্ট থেকে আমি আমার GitHub এর অ্যাকাউন্টে ডাইরেক্টলি নিয়ে আসতে চাই। দ্যাট ইজ হোয়াট ইজ ফোর্কিং। ক্লোন মানে এই পার্টিকুলার রিপোজিটরিটাকে আমি লোকালি কপি করতে চাই। ফোর্ক মানে এই পার্টিকুলার রিপোজিটরিটাকে আমি রিমোটেই আমার অ্যাকাউন্টের আন্ডারে ফোর্ক করতে চাই। আমার অ্যাকাউন্টের আন্ডারে ফোর্ক করে মানে আমার অ্যাকাউন্টের আন্ডারে কপি করার পরে আমাকে সেই ক্লোন করে লোকালে নিয়ে আসতে হবে কাজ করার জন্য। কিন্তু তার আগে আমি এই রিপোজিটরির এক্সাক্ট কপি আমার GitHub এর আন্ডারে নিয়ে আসতে চাই। এইজন্য আমি ফোর্ক করব। বোঝা গেল? ফোর্ক আর ক্লোন। ক্লোন লোকালে নিয়ে আসার জন্য, ফোর্ক রিমোট থেকে রিমোটে নিয়ে যাওয়ার জন্য। অন্য একজনের GitHub অ্যাকাউন্ট থেকে আমার GitHub অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য। দ্যাট ইজ কল্ড ফোর্ক। এই দুটো হচ্ছে ডিফারেন্স। এবার ক্লোন আর ফোর্ক করার আগে আমরা জেনে নিই যে এইভাবে SSH কি, এই জিনিসটাকে আমরা কিভাবে তৈরি করব, কিভাবে এড করব, কোথায় গিয়ে এড করব, এর পুরোপুরি বৈশিষ্ট্য। তারপরে সে ক্লোন করে দেখায় আপনাদের, ফোর্ক করে দেখায় আপনাদের। তারপরে পুশ তো আমরা দেখেছি অলরেডি। তারপরে ইস্যুস, পুল রিকোয়েস্ট ওইগুলোতে যাব। SSH কি ক্রিয়েট করা এবং অ্যাড করা কিন্তু একদমই সোজা। অনেকে হয়তো ভাবে যে এই জিনিসটা খুবই একটা ডিফিকাল্ট স্টেপস, বাট ইট ইজ নট এট অল ডিফিকাল্ট। আমার ক্ষেত্রে এটা আমি ক্রিয়েট করে রেখেছি অলরেডি, কিন্তু আপনাদের স্টেপগুলো বলি এবং এই ইউআরএলটা আপনাদের সাথে শেয়ার করব। এক্স্যাক্টলি স্টেপটাকে ফলো করবেন। আর কোনো প্রবলেম হলে তো ডিসকর্ডে আমি আছি হেল্প করার জন্য। তো প্রথম যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে একটা নতুন SSH কি আপনাকে ক্রিয়েট করতে হবে। যদি SSH কি আপনার কাছে অলরেডি থাকে, তাহলে সেম কিকে আমরা ইউজ করতে পারবো। আর যদি না থাকে, তাহলে আপনি ক্রিয়েট করবেন। কি করে করবেন? প্রথমে আপনার টার্মিনালকে ওপেন করে নিন। ওপেন আ টার্মিনাল। ঠিক আছে? এইবারে এই যে কমান্ডটা আছে, এই কমান্ডটাকে অ্যাজ ইট ইজ পেস্ট করুন। কিন্তু এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিন, যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি গিটকে কনফিগার করেছেন, প্লাস আপনার সেম ইমেল অ্যাড্রেস GitHub এর জন্য ইউজ করা আছে। সেম ইমেল অ্যাড্রেসই ২ জায়গাতে ইউজ করবেন। তাতে কি হবে? জিনিসটা সিনক্রোনাইজ থাকবে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনার কি আইডেন্টিফায়ার, যেটা আপনাকে চেনাতে সাহায্য করবে যে GitHub কে আচ্ছা এই লোকটাই আমাকে এখানে পুশ করতে পারে। আচ্ছা এই লোকটাই প্রাইভেট রিপোজিটরি হলেও পুশ করতে পারে। এই এত কিছু জিনিসপত্র। ঠিক আছে? তো মাথায় রাখবেন যে ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়ার জন্য। ঠিক আছে? এটাকে আপনার ভাবার দরকার নেই যে লিগ্যাসি সিস্টেম দ্যাট ডাজন্ট সাপোর্ট এখনকার সমস্ত সিস্টেম এটাকে সাপোর্ট করে। যদি না আপনাদের মধ্যে কেউ Windows XP এখনো ইউজ করে থাকেন। Windows XP আমি হয়তো কলেজে ইউজ করতাম আমার টাইমে। আমি আশা করছি যে আমার ছাত্ররা কেউ এখন Windows XP ইউজ করেন না। ঠিক আছে? যদি আপনি না ইউজ করেন তাহলে হয়তো এইটাই ডাইরেক্টলি কাজ করবে। বাই চান্স যদি আপনি সেরকম কেউ হন যে অনেক পুরনো এখনো অপারেটিং সিস্টেম ইউজ করছেন, তাহলে আপনাকে এই কমান্ডটা ইউজ করতে হবে। এরপরে এর দুটো কি আপনার জন্য দেবে। একটা হচ্ছে প্রাইভেট কি আর একটা হচ্ছে পাবলিক কি। ঠিক আছে? পাবলিক কি যেটা আপনি কারো কাছে শেয়ার করতে পারেন। প্রাইভেট কি যেটা সবসময় আপনার কাছে থাকে। এবার পাবলিক কি, প্রাইভেট কি দুটোই এনক্রিপ্টেড হয়। কিভাবে এটা কাজ করে? দুটোই এনক্রিপ্টেড হয়। পাবলিক কি আপনি যেটা সবার সাথে শেয়ার করছেন। যেমন আমি এই পাবলিক কিটা নিয়ে এখন GitHub এর অ্যাপ্লিকেশনের সাথে শেয়ার করব। তাতে কি হবে? যে যখনই আমি কমিউনিকেট করার চেষ্টা করব আমার লোকাল থেকে GitHub এ, তখনই ওই পাবলিক কিটা ডিক্রিপ্ট হয়ে দেখবে যে ওই পাবলিক কিটা কি আমার কাছে যে লোকালি প্রাইভেট কি আছে তার পাবলিক কি কিনা। এই ম্যাচিংটা হবে। যদি ম্যাচিং সম্পন্ন হয় তাহলেই কিন্তু ও আপনাকে অ্যালাউ করবে পুশ করার জন্য, ক্লোন করার জন্য, এই সমস্তের জন্য। আর যদি এটা না হয় তাহলে ও আপনাকে তখনই এরর দেখিয়ে দেবে যে ভাই আপনার কাছে যে প্রাইভেট কি আছে আর আমার কাছে যে পাবলিক কি আছে
এই প্রাইভেট কি আর পাবলিক কি আমার কাছে নেই, তো আমি আপনাকে চিনি না। যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে প্রাইভেট কি আছে তার পাবলিক কি আমাকে জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে চিনি না। তো এই স্টেপের মাধ্যমে আমরা যে এখন প্রাইভেট আর পাবলিক কি তৈরি করলাম, এর মধ্যেকার যে পাবলিক কিটা আছে সেই পাবলিক কিটা আমাকে এবার আমার GitHub কে জানাতে হবে। আমরা সেইটার এবার উপায় দেখব কিভাবে করতে হয়। ঠিক আছে? যখন এইখানে বলছে জেনারেটিং যে আপনার প্রাইভেট পাবলিক কি, এই অবস্থাতে এ কিন্তু আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে। যেটাকে আমি একটু আগে কমান্ড প্রম্পটে দিয়ে দেখাচ্ছিলাম। পাস ফ্রেজ বলে ওটাকে। সেই পাস ফ্রেজটা আপনি একটা স্ট্রং কিছু পাসওয়ার্ড দেবেন, যেটা হয়তো অন্য কেউ চেষ্টা করলেও পারবে না। আপনার কম্পিউটার হ্যাক করলেও সেখান থেকে কিছুভাবেও জানতে পারবেন না। এরকম একটা পাসওয়ার্ড দেবেন। তাতে কি হবে যে ওই পাস ফ্রেজ যদি আপনার কেউ জানে তাহলে তার মাধ্যমে কিন্তু আপনার যে গিটের রিমোট তার সাথে অনেক, অনেক খতরনাক কাজও সে করতে পারে। আপনি নিজেই করতে পারেন। ঠিক আছে? আপনি ম্যালিশিয়াস কোড ইনজেক্ট করতে পারেন, এমন কিছু পুশ করতে পারেন যেটা আপনি আপনার GitHub এ চান না। পুরো GitHub এর প্রজেক্ট আপনি ডিলিট করে দিতে পারেন। অনেক কিছু করতে পারেন। তো এই যে পাস ফ্রেজ আপনার কাছে যখন চাইছে এন্টার পাস ফ্রেজ, এম্পটি অর নো পাস ফ্রেজ কখনোই করবেন না। ডেফিনিটলি একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং দেবেন যেটা আপনি মনে রাখতে পারেন। বাস এইটুকুই। এর আগে যখন ও বলছে এন্টার এ ফাইল ইন হুইচ ইউ ওয়ান্ট টু সেভ দ্য কি, এটাকে আপনি ডিফল্ট অপশনে দিতে পারেন। Mac এর ক্ষেত্রে, Linux এর ক্ষেত্রে, Windows এর ক্ষেত্রে জায়গাটা আলাদা হয় কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এটা একটা .ssh ফোল্ডারের মধ্যেই থাকে। আর যখন এটা জেনারেট হয়ে যাবে, তখন আপনি যখন .ssh ফোল্ডারের মধ্যে গেলেন, এই যে এই ফোল্ডারের নামটা যখন এখানে দিচ্ছে, আপনি এই ফোল্ডারের মধ্যে গেলেন, তখন দেখবেন আপনি আপনার কিটা প্লাস ওর সাথে .pub বলে আরেকটা কিও পাবেন যেটার নাম যেটা হচ্ছে পাবলিক কি। প্রাইভেট কি, পাবলিক কি দুটোই আপনার কাছে থাকবে। তো আশা করি এই স্টেপটা একদম ইজি কিভাবে তৈরি করতে হয়। এই কমান্ড, এই কমান্ড যদি কাজ না করে আপনার সিস্টেম যদি ব্যাকডেটেড হয় তাহলে এই কমান্ড এই টাইমে ও জিজ্ঞাসা করবে কোথায় আপনি আপনার কিটাকে রাখতে চান। গো ডিফল্ট মানে এন্টার প্রেস করবেন। তারপর একটা স্ট্রং এখানে পাসওয়ার্ড দেবেন। দুটো ফাইল তৈরি হবে। একটা হচ্ছে প্রাইভেট কি এর জন্য, একটা পাবলিক কি এর জন্য। প্রাইভেট কি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। সে যদি আপনার ওই প্রাইভেট কি পেয়ে যায় তাহলে সব হয়ে গেল। মানে সে আপনাকে ইম্পারসনেট করে মানে সবার কাছে বলবে যে আপনি সেই লোকটা। কিন্তু সেই লোকটা আদৌ আপনি নন। ওই প্রাইভেট কি এর দ্বারা এবং আপনার GitHub কে অ্যাক্সেস করতে পারে। তো এটা একটা বিরাট বড় সিকিউরিটি ব্রিচ হয়ে যাবে যদি কারো কাছে প্রাইভেট কি যায়। হয়ে গেল? এইবারে আপনি এই যে প্রাইভেট কি পাবলিক কি তৈরি করলেন, এটাকে আপনি GitHub এ কিভাবে ইন্টিগ্রেট করবেন সেটার জন্য। আপনি যখন আপনার .ssh ফোল্ডারটাতে যাবেন, প্রাইভেট কি পাবলিক কি ক্রিয়েট করার পরে, সেখানে আপনি এইরকম একটা ফাইল পাবেন। যেটা শেষ হবে .pub দিয়ে। মানে হচ্ছে পাবলিক কি। ওই ফাইলটাকে আপনি ওপেন করবেন। যদি আপনি উইন্ডোজে থাকেন, তাহলে আপনি নোটপ্যাড দিয়ে ওপেন করতে পারেন। যদি আপনি লিনাক্স কিংবা ম্যাকে থাকেন, তাহলে আপনি এই পিবি কপি এই কমান্ড দিয়ে এটাকে শুধুমাত্র ওপেন না কপি করতে পারেন ওর কনটেন্টটাকে। যদি আপনি পিবি কপি লেস দ্যান সাইন এই পিইউবি এই পার্টিকুলার ফাইলের পাথটা দেন, তাহলে এই ফাইলের মধ্যে যা, যা কনটেন্ট আছে সেটা মেমোরিতে কপি হয়ে থাকলো। আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে থাকলো। যদি আপনি উইন্ডোজে থাকেন, নোটপ্যাড খুলে ওটাকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। এইবার কপি করার পরে এই যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা এবার দেখব। এই জিনিসগুলো আমি আমার অ্যাকাউন্ট দিয়ে আপনাকে দেখাই। আপনার অ্যাকাউন্টের টপ রাইট কর্নারে আপনি যখন ক্লিক করবেন টপ রাইট কর্নারে, তখন এইখান থেকে মেনু থেকে একটা সেটিংস বলে একটা অপশন আপনার কাছে আসবে। সেই সেটিংস অপশন আপনি ক্লিক করবেন। আমরা ডকুমেন্টেশন ধরে, ধরে যাই তাহলে ভালো করে বুঝতে পারবো। সেখান থেকে অ্যাক্সেস বলে একটা সেকশন আছে সাইড বারে এবং সেখানে SSH অ্যান্ড GPG কিজ বলে একটা সেকশন আছে। দেখুন এখানে এই যে অ্যাক্সেসের মধ্যে SSH অ্যান্ড GPG বলে আছে। এখানে আমি ক্লিক করব। এইখানে এসে আপনি দেখছেন SSH কিজ এবং নিচে দেখতে পাচ্ছেন যে আমার জন্য একটা SSH কি এখানে তৈরি করা আছে। যেহেতু এটা মাস্ক সেজন্য আপনি এটা দেখতে পারবেন না। আপনাকে কখনো এটা জানানো উচিত না। এখানে গিয়ে আপনি একটা নিউ SSH কি এই বাটনটাতে চাপ দেবেন। যখনই নিউ SSH কিতে চাপ দিলেন, এখানে আপনি যেকোনো একটা নাম দিন। এটা আপনার খুশি মতো নাম। কি টাইপ থাকবে অথেন্টিকেশন কি। এইবারে যেই পাবলিক কি এর কনটেন্ট আপনি একটু আগে কপি করেছিলেন আপনার ক্লিপবোর্ডে, সেটাকে এখানে এসে পেস্ট করুন এবং অ্যাড SSH কিতে চাপ দিন। দেওয়ার সাথে সাথেই একটা SSH কি তৈরি হয়ে যাবে এবং সেই SSH কিটা এখানে এড হয়ে যাবে। এইটুকুই হচ্ছে কাজ। তার মানে কি করলাম আমি? লোকালি আমি একটা কি তৈরি করেছি প্রাইভেট কি, পাবলিক কি। তার পাবলিক কিটা আমি GitHub এ এসে SSH কি সেকশনে এসে তাকে জানিয়ে দিলাম যে এটা হচ্ছে পাবলিক কি। তার মানে যদি কোনো রিকোয়েস্ট তোমার কাছে আসে, তাহলে তুমি দেখবে যে তোমার কাছে পাবলিক কিটা আছে। এর প্রাইভেট কি আমার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের মধ্যে হ্যান্ডশেক হবে। তাহলে আমাদের মধ্যে কোডের আদান-প্রদান হবে। না হলে তুমি কখনোই করবে না। ওইজন্যই বলছি প্রাইভেট কি কারো সাথে শেয়ার করবেন না। কেউ যদি আপনার প্রাইভেট কি জেনে নেয়, তাহলে সে কিন্তু সেই প্রাইভেট কিটাকে তার ল্যাপটপে রাখবে। রেখে তারপর তো আপনার GitHub এ অলরেডি পাবলিক কি আপনি দিয়ে দিয়েছেন। তার মানে সে তার ল্যাপটপ থেকে
আপনার মতো করে GitHub এর সাথে interact করতে পারবে। এটা একটা সিকিউরিটি ব্রিচ। তো এক্স্যাক্টলি আমরা সেই জিনিসটাই করলাম। ক্লিক এ নিউ SSH কি, অ্যাড SSH কি, টাইটেল ফিল্ড এবং তারপরে আমরা এখানে এসে পাবলিক কি যে কনটেন্টটা সেটা দিয়ে দিয়েছি। ক্লিক দ্য অ্যাড SSH কি। দ্যাটস ইট। এটা করলেই আপনার কাজ শেষ এবং আপনার SSH কি অ্যাড হয়ে যাবে। তো আশা করি যে এই জিনিসটা আপনি নিজে করতে পারবেন। যদি কোনো সময় বেঁধে যান, ডিসকর্ডে আমি আছি। আপনি করে নেবেন। আমি কেন দেখালাম না? যেহেতু আমার ক্ষেত্রে SSH কি অলরেডি কনফিগার করা আছে, কিন্তু স্টেপস গুলো এক্সাক্টলি সেম। প্রথমে SSH কিকে ক্রিয়েট করুন, তারপর পাবলিক কি থেকে তার কনটেন্টে কপি করুন, GitHub এ এসে যেভাবে দেখালাম স্টেপগুলো সেখানে গিয়ে পেস্ট করে দিন। দ্যাটস ইট। অলরাইট। তাহলে আমরা এখন এই রিমোট সেকশনে এসে গেছি। আমরা রিমোটে কোড পুশ করতে পারছি। এইবার এখান থেকে আমি বলেছিলাম যে দুখানা জিনিস আমাদের করতে হবে। একটা হচ্ছে ক্লোন আর একটা হচ্ছে ফোর্ক। এই দুটো জিনিস করে নিই। সেই জন্য আমি চলে যাই আবার তাপাস্ক্রিপ্টে এবং এইখান থেকে গিট লার্নিংকেই আমি এর উপর ক্লিক করে, যেহেতু আমি বলেছি SSH কনফিগার দিয়ে কাজ করব, সেই জন্য SSH কনফিগার অলরেডি করে নিয়েছি। এই যে টোটাল যে ইউআরএল, এই ইউআরএলটাকে আমি এখান থেকে কপি করব। কপি করে নিলাম। এবারে চলে যাই কমান্ড প্রম্পটে। এখানে তো গিট লার্নিং অলরেডি আছেই, তো এখানে ক্লোন করার কোনো মানে হয় না। আমি এবারে আমার অন্য একটা ডাইরেক্টরিতে চলে যাই। এই ডাইরেক্টরিতে এসে আমি করব গিট CLONE ক্লোন স্পেস দিয়ে যে ইউআরএলটা আমি কপি করেছিলাম সেটাকে আমি পেস্ট করব। তারপর আমি এন্টার দেব। বলছে ক্লোনিং ইনটু গিট লার্নিং। দেখুন এখানে আবার কিন্তু আপনার পাস ফ্রেজকে চাইছে। তার কারণ হচ্ছে আমি যখন থেকে ক্লোন করছি তার জন্য আমাকে অথেন্টিকেট করতে হবে। তো আমি এখানে আমার পাস ফ্রেজটা আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে রিমোট থেকে রিসিভ করলো এতগুলো অবজেক্ট। অলরাইট, ভেরি গুড। এবারে আমি যদি দেখি আমার কাছে গিট লার্নিং এখানে চলে এসছে। এক্স্যাক্টলি যা যা আমি ওখানে দিয়েছিলাম সবকিছু এসছে। test.txt প্লাস ls-a যদি করি আমি .gitignore এখানে দেখতে পাবো। বোঝা গেল? এই দুটো ফাইলই আমার রিমোট রিপোজিটরিতে ছিল, সেই রিমোট রিপোজিটরি থেকে আমি এখানে তুলে আনলাম। এইবারে ধরুন আমার কাছে এখানে গিট লার্নিং আছে একটা ফোল্ডারে, আবার গিট লার্নিং আছে আরেকটা ফোল্ডারে। দুটো ফোল্ডারে গিট লার্নিং আছে পাশাপাশি। এবার আমি কি করতে পারি? আমি এরকম প্রিটেন্ড করতে পারি যে আমি দুটো ইউজার। যদিও আমি একটা ইউজার, কিন্তু আমি দুটো ইউজার। তো যদি দুটো ইউজার হই, তার মানে আমি এইখান থেকে যদি কোনো চেঞ্জেস করে পুশ করি, তার মানে আরেকটা ইউজারকে সেই চেঞ্জটা পেতে গেলে তাকে পুল করতে হবে। ঠিক আছে? তো এখানে যদি আমি পিডব্লিউডি করি, এটা আছে হচ্ছে তাপস প্রজেক্টস গিট লার্নিং এর মধ্যে। আবার যদি সেম জিনিসটাই যদি পিডব্লিউডি করি, সেম প্রজেক্টটাই আছে তাপাস্ক্রিপ্ট প্রজেক্টস এর মধ্যে। মানে একটা কপি আছে তাপস প্রজেক্টস এর মধ্যে আর একটা কপি আছে তাপস তাপাস্ক্রিপ্ট প্রজেক্টস এর মধ্যে। দুটো কপি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে তাপাস্ক্রিপ্ট প্রজেক্টস এর মধ্যে। তাহলে এবারে এখানে এসে আমি একটা কাজ করি, একটা নতুন ফাইল আমি এখানে ক্রিয়েট করি। তো আমি করব টাচ নিউ ফাইল .txt গেট স্ট্যাটাস। নিউ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আপনারা তো জানেন এখন যে কি করতে হবে নিউ ফাইলের সাথে। নিউ ফাইল .txt git commit -m create এটা নিউ ফাইল। কমিট হয়ে গেল। কমিটের পরে মেন কাজ কি? এখনো পর্যন্ত লোকালেই তো আছে, কারণ লোকাল ওই খাতা পেনে লিখেছে গিট। এবার আমাকে পুশ করতে হবে নেক্সট, যাতে রিমোট এটা যায়, যাতে আমার অন্য ডেভেলপার নিয়ে কাজ করতে পারে, সেটার জন্য গিট পুশ। তো এখানে একটা আবার বলে রাখি, আপনি যদি গিট পুশের পরে কোনো ব্রাঞ্চের নাম না দেন, তাহলে আপনি এখনো পর্যন্ত যে ব্রাঞ্চে আছেন মেইন, তার সাথে রিমোটের যে ব্রাঞ্চটা লিঙ্ক হয়েছে, মেইন অলরেডি লিঙ্ক হয়েছে, আমরা এর আগে দেখেছিলাম, ও অটোমেটিক্যালি সেই ব্রাঞ্চে চলে যাবে। আপনি যদি এইখান থেকে কোনো অন্য ব্রাঞ্চে পাঠাতে চান, তাহলে সেখানে আপনাকে কমান্ড দিতে হবে গিট পুশ স্পেস অরিজিন স্ল্যাশ সেই ব্রাঞ্চের নেম। ঠিক আছে? অলরাইট, তাহলে চলে গেছে হচ্ছে আমার এখানে। এবার আমি যদি চলে যাই আমার ব্রাউজারে এবং এখানে এসে যদি এটাকে রিফ্রেশ দিই, আমি পেয়ে গেলাম নিউ ফাইল .txt। এসে গেছে নিউ ফাইল .txt। এর মধ্যে কিছু অ্যাড করিনি, এই জন্য কোনো কন্টেন্ট নেই। এবারে মজার ব্যাপার হচ্ছে আমি কমান্ড প্রম্পটে গিয়ে এই পার্টিকুলার লোকেশন ইউজার তাপস তাপাস্ক্রিপ্ট থেকে চলে যাব হচ্ছে এই লোকেশন ইউজার তাপস প্রজেক্টসে। এখানে এসে গিট লার্নিং প্রজেক্টটা আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যখন এলএস করছি আমি দেখছি যে ওই নিউ ফাইল এটা নেই, ওটা শুধুমাত্র আছে এখন রিমোটে। কিন্তু এই যে কপি, আরেকটা ফোল্ডারে যে আমি কপি করে রেখেছি সেখানে কিন্তু নিউ ফাইলটা নেই। এখানে যদি আমাকে নিউ ফাইলকে তুলে আনতে হয়, তাহলে আমাকে করতে হবে গিট পুল এই ব্রাঞ্চে থেকে। এবারে আমাকে আবার জিজ্ঞাসা করবে পাসফ্রেজ কি, আমি দেবো পাসফ্রেজ। এবারে দেখুন এখানে কি বলছে,
যে আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি, তার মানে আমি এখন এগিয়ে গিয়েছি। আমার ব্রাঞ্চটা পিছনে ছিল। রিমোটের থেকে ফাস্ট ফরওয়ার্ড করেছি। নতুন একটা ফাইল এড হয়েছে, একটা ফাইল চেঞ্জ হয়েছে। তার মানে আমি যদি এখন ls করি, আমি নিউ ফাইল ডট টিএক্সটি পেয়ে গেলাম। তার মানে একটা ডেভেলপার প্রথমে কিছু চেঞ্জ করে রিমোটে পুশ করেছিল। আমাকে যদি পুল করে তুলে আনতে হয়, তাহলে আমি এভাবে পুল করে তুলে আনবো। দ্যাটস ইট। এইটুকুই হচ্ছে ব্যাপার পুশ আর পুলের মধ্যে। এইবারে আমরা শুরু করি ফোর্কিং এই জিনিসটা। ক্লোনটা ব্যাপারটা আপনারা পুরোপুরি বুঝে গেলেন। রিমোট থেকে লোকালি নিয়ে এসেছি, চেঞ্জ করেছি, পুশ করে দিয়েছি। অন্য পার্টি কি করেছে, সে আবার ক্লোন করেছে, সে পুল করেছে, চেঞ্জেস পেয়ে গেছে। ফোর্কের ক্ষেত্রে আমি বলেছিলাম যে একটা রিপোজিটরি রিমোট থেকে আর একটা রিমোটে কিভাবে আমি এই পার্টিকুলার রিপোজিটরিকে নিয়ে যাব। তো এখানে ফোর্ক বলে যে অপশন আছে, সেই অপশনে আমি এখন ক্লিক করছি। আমার এই রিপোজিটরিটা তাপস্ক্রিপ্ট এই পার্টিকুলার অর্গানাইজেশনের আন্ডারে আছে। আমি যদি ফোর্ক করি, ও এবার আমাকে বলবে যে এই রিপোজিটরিটাকে আপনি কোথায় গিয়ে নিয়ে যেতে চান। এবার আমি বলেছিলাম যে আমার ইউজার নেম হচ্ছে এথাপাস। তাহলে গিট লার্নিং এথাপাসে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিয়েছে। আমি যদি এখন ক্রিয়েট ফোর্ক করি, এথাপাসের মধ্যে গিট লার্নিং বলে কোনো রিপোজিটরি নেই। এ কি করবে, গিট লার্নিং বলে যে রিপোজিটরিটা তাপাস্ক্রিপ্টের মধ্যে আছে, তার এক্স্যাক্টলি একটা ক্লোন ফোর্ক করে আমার এথাপাস যে অর্গানাইজেশন আছে তার মধ্যে ঢুকিয়ে দেবে। এখানে আমার লোকালি কিচ্ছু আসছে না ক্লোনের মতো, শুধুমাত্র রিমোট থেকে রিমোটে যাচ্ছে, একটা প্রোফাইল থেকে আর একটা প্রোফাইলে যাচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যখন এই পার্টিকুলার প্রজেক্টকে একটা প্রোফাইল থেকে আরেকটা প্রোফাইলে রিমোটলি কপি করছেন, তখন আপনি ডিসিশন নিতে পারেন যে শুধুমাত্র মেইন ব্রাঞ্চ আপনি আনবেন, না হয়তো গিট লার্নিং এর মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, আপনি সমস্ত ব্রাঞ্চ নিয়ে আসবেন। একটু ব্যাক করে চলে যাই এটাকে ক্রিয়েট করার আগে। আমি যদি দেখি এখানে মেইন ব্রাঞ্চ আছে, আমার কিন্তু বাকি ব্রাঞ্চগুলো এখনো আসেনি, ফিচার 1 ফিচার 2, কারণ ওগুলো থেকে আমি কিছু পুশ করিনি। তো আমি যদি এখানে এসে একবার গিট সুইচ ফিচার 2 এই পার্টিকুলার ব্রাঞ্চে আসি, ঠিক আছে? এই ব্রাঞ্চে আসার পরে আমার কাছে সেম ফাইল আছে, কিন্তু ওই যে ফাইলটা আমি নিউ ফাইল মেইনে অ্যাড করেছিলাম সেটা তো ফিচার 2 এ থাকবে না, যথারীতি ব্যাপার ডেফিনেটলি। তো আমি করতে পারি কি, গিট মার্জ মেইন, একটা মার্জ কনফ্লিক্ট পেয়েছি। আমরা জানি মার্জ কনফ্লিক্টকে কিভাবে রিজলভ করতে হয়। ইট ইজ নো মোর এ বিগ ডিল ফর আস। আমরা এই দুটো চেঞ্জেসকে রাখবো, এই জন্য এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিচ্ছি। এইবারে wq git status git add, দেখুন নতুন ফাইলটা চলে এসছে মেইন থেকে এইখানে। চলে গেলাম টেস্টে, git commit হলো। এবার আমি করে দিচ্ছি হচ্ছে git push। আমি এই ব্রাঞ্চে আছি, যখন আমি গেট পুশ করছি এখানে একটা জিনিস আমার দেখা আছে, সেটা হচ্ছে যখন আমি রিমোটে প্রথম ক্রিয়েট করেছিলাম, আমি শুধুমাত্র মেইন ব্রাঞ্চকে ক্রিয়েট করেছিলাম, লোকালের মেইন থেকে রিমোটের মেইনকে সিঙ্ক করেছিলাম। যদি রিমোটে গিয়ে দেখি, রিমোটে তো ফিচার 1 ফিচার 2 বলে কোনো ব্রাঞ্চ নেই। এখানে যদি ফিচার 1 ফিচার 2 বলে ব্রাঞ্চ থাকতো, তাহলে ওই যে আগের কমান্ড সেট রিমোট অরিজিন, ওই দিয়ে আমি সিঙ্ক করাতে পারতাম লোকালের ফিচার 1 সাথে রিমোটের ফিচার 1, কিন্তু এখন তো নেই। তার মানে আমাকে ক্রিয়েটও করতে হবে প্লাস সিঙ্কও করাতে হবে। তো সেই কারণেই এই যে ডিটেলসটা বলছে, এ কি বলছে, গেট পুশ সেট আপস্ট্রিম অরিজিন ফিচার 2। এ কি করবে, ফিচার 2 বলে একটা ব্রাঞ্চ রিমোটে অটোমেটিক্যালি ক্রিয়েট করবে, করে আপনার লোকালের যে ফিচার 2 তার সাথে কিন্তু এটাকে সিঙ্ক করিয়ে দেবে, ঠিক আছে? তো এইটা আরেকটা জিনিস, আমি জাস্ট এটাকে কপি করব, করে এখানে পেস্ট করলাম। করার পরে দেখুন আমার কাছে চাইছে আবার আমার পাসওয়ার্ড দিলাম, চলে গেল ফিচার 2 তে। এখানে বলে দিয়েছে ফিচার 2 নতুন ব্রাঞ্চ, ফিচার 2 থেকে ফিচার 2 সিঙ্ক হয়ে গেছে। এবারে যদি আমি চলে যাই আমার ইউআই, এখানে যে রিফ্রেশ দিয়ে নিই, দেখুন ক্রিয়েট হয়েছে ফিচার 2, মেইনও ক্রিয়েট হয়েছে। এখানে বলছো ফিচার 2 মানে একটা ব্রাঞ্চ আছে, তার মধ্যে তার 13 সেকেন্ডস আগে কিছু পুশ করা হয়েছে। ডেফিনেটলি আমরা একটু আগে পুশ করেছি। গ্রেট। এরপরে চলে যাই ফোর্কে, তারপর এখানে পুল রিকোয়েস্ট এর ব্যাপারগুলোতে আসবো। ফোর্ক কি বলছে, আমি যখন ফোর্ক করছি মানে রিমোটের একটা রিপোজিটরিকে অন্য একটা অর্গানাইজেশন বা অন্য একটা প্রোফাইলে নিয়ে আসছি, নেম সেম আছে। এখানে আপনি চাইলে শুধুমাত্র মেইন ব্রাঞ্চকে কপি করতে পারেন, কিংবা যদি আপনি এটাকে আনচেক করেন তাহলে মেইন ফিচার 2 এই দুটো ব্রাঞ্চই কপি হয়ে যাবে এই তাপসের আন্ডারে গিট লার্নিং বলে যে নতুন রিপোজিটরি এখন ক্রিয়েট হবে। আপনি চাইলে এটার নাম অন্য কিছু দিতে পারেন, আপনার ইচ্ছা। ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবলিক কি করে, শুধুমাত্র মেইন ব্রাঞ্চকেই করে। তার কারণ হচ্ছে ফোর্ক কেন করে লোকে, এটাকে বলি। ক্লোন মানে হচ্ছে যদি আপনার কোনো একটা রিপোজিটরিতে অ্যাক্সেস থাকে, ডাইরেক্ট রাইট অ্যাক্সেস থাকে, যেখানে
সেই রিপোজিটরিটা প্রাইভেট হলেও আপনি হয়তো আপনাকে সেই রিপোজিটরির যে মেইনটেনার সে নিজে থেকে অ্যাড করেছে। তো সেই জন্য সেই রিপোজিটরিতে আপনি রাইট অ্যাক্সেস থাকার জন্য সরাসরি সেখানে কমিট করতে পারেন, পুশ করতে পারেন। সেই জন্য ক্লোন একটা অর্গানাইজেশন যখন আপনি কাজ করেন, আপনার যে রিপোজিটরিটা থাকে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে ওই অর্গানাইজেশনের লোকজনই ইউজ করবে। বাইরের কেউ পাবলিকলি সেটাকে ইউজ করতে পারবে না। কারণ সেটা একটা ওপেন সোর্স প্রজেক্ট নয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লোন করতে হবে এবং তারপরে ক্লোন করে আপনাকে লোকালি সেটার মডিফিকেশন করে তারপর আপনাকে রিমোটে পুশ করতে হবে, কাজ করতে হবে। কিন্তু যদি আপনার রিপোজিটরিটা পাবলিক হয় এবং সেটা একটা ওপেন সোর্স রিপোজিটরি হয়, তাহলে কি করবেন? তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ফোর্ক করবেন। আপনার ক্লোন করার দরকার নেই। আপনি কি করবেন? আপনি ফোর্ক করে ওই যে রিপোজিটরিটা, সেই রিপোজিটরিটাকে আপনার নিজস্ব অ্যাকাউন্টে নিয়ে আসলেন। যেহেতু এটা একটা ওপেন সোর্স। এবার সেখান থেকে আপনি ক্লোন করে আমি দেখাবো একটু পরেই, সেই রিপোজিটরিতে মেইন যে রিপোজিটরি সেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। বা হয়তো কোনো জায়গায় দেখলেন যে একটা বেসিক প্রজেক্ট খুব ভালোভাবে করা আছে। এই প্রজেক্টটাকে যদি আমি আমার রিপোজিটরিতে নিয়ে আসি, এই প্রজেক্টটাকে আমি আমার মতো করে ইমপ্রুভ করতে পারবো। এই প্রজেক্টটাকে আমি আমার মতো করে এনহ্যান্স করতে পারবো। তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন? আপনি ক্লোন না করে আপনি সেটাকে ফোর্ক করতে পারেন। তার কারণ হচ্ছে যদি আপনি ক্লোন করেন তাহলে ওই রিপোজিটরিতে আপনার ডাইরেক্টলি রাইট করার বা ডাইরেক্টলি পুশ করার কোনো অধিকার নেই। কেউ আপনাকে দেয়নি। কিন্তু যদি আপনি ফোর্ক করেন এটা আপনার রিপোজিটরি হয়ে গেল। এটা আপনার অর্গানাইজেশন আন্ডারে চলে এসছে। এবার ওটাকে ক্লোন করে আপনি পুশ করেন বা যা কিছু করেন সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। কারণ ওটা আপনার ওন অর্গানাইজেশনের ওন রিপোজিটরি, আপনার নিজস্ব রিপোজিটরি। এইটা করার পরে আপনি কি করতে পারেন? যদি চান যে আপনার চেঞ্জেসটা যেটা আপনি করেছেন আপনার ফোর্ক রিপোজিটরিতে মেইন রিপোজিটরিতে এড হোক, সেক্ষেত্রে আপনি একটা রিকোয়েস্ট করতে পারেন এড করার জন্য। সেটাকে বলা হচ্ছে পুল রিকোয়েস্ট। বোঝা গেল? এই জিনিসগুলো আমরা একসাথে স্টেপ বাই স্টেপ দেখি। তো ১ম আমি এটাকে ফোর্ক করি। এই মুহূর্তে আমি মেইন ব্রাঞ্চকেই ফোর্ক করছি। ক্রিয়েট ফোর্ক। এবার কিছুক্ষণ সময় নেবে। ফোর্কিং, তারপর স্ক্রিপ্ট GitHub লার্নিং এবং ইউআরএলটা দেখুন ঝট করে চেঞ্জ হয়ে গেছে। তাপস গেট লার্নিং হয়ে গেছে এবং এক্সাক্ট কপি আমার কাছে চলে আসছে এবার তাপসের আন্ডারে ফোর্ক ফ্রম tapascript/git learning। ওকে? এইবার আমি চাইলে এইখান থেকে একে ক্লোন করতে পারি। ক্লোন করে এর মধ্যে কিছু চেঞ্জেস করতে পারি। চেঞ্জেস করে আমি কি করতে পারি? এই চেঞ্জেসগুলোকে যে রিপো থেকে আমি ক্লোন করেছিলাম, সেই রিপোতে রিকোয়েস্ট করতে পারি যে আপনি আমার চেঞ্জেসগুলো নেবেন কিনা। এখানে দুটো টার্মের ইউজ হয়। যেই রিপোজিটরি থেকে আমি এই প্রজেক্টটাকে ফোর্ক করেছি, ওই রিপোজিটরিটাকে বলা হয় আপস্ট্রিম রিপোজিটরি। মনে রাখবেন, আপস্ট্রিম রিপোজিটরি। আর আপনারটা হচ্ছে ডাউনস্ট্রিম রিপোজিটরি। তো আপনি চেঞ্জেস করার পরে সবসময় চাইবেন যে আপনার রিপোজিটরি থেকে আপস্ট্রিম রিপোজিটরিতে কিছু চেঞ্জেসকে রিকোয়েস্ট করার জন্য নেওয়ার জন্য। সেই জন্য আমরা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করি। তাহলে এবারে আমরা ২ ধরনের পুল রিকোয়েস্ট দেখব। একটা হচ্ছে ক্লোন করে যখন আমি কোনো চেঞ্জ করে পুশ করেছিলাম, সেক্ষেত্রে কিভাবে পুল রিকোয়েস্ট তৈরি করতে হয়। ফোর্ক করে আমি আবার চেঞ্জ করব এবং আবার দেখাবো যে পুল রিকোয়েস্ট কিভাবে তৈরি করতে হয়। তাহলে এর মাধ্যমে আমরা পুল রিকোয়েস্ট জিনিসটাকে কুইকলি শিখে নিই। এবার আমরা সেই কেস দেখাচ্ছি যেখানে ক্লোন করার পরে আপনি কিভাবে পুল রিকোয়েস্ট তৈরি করবেন। আমরা একটু আগে দেখেছি যে এই রিপোজিটরিটাকে আমি ক্লোন করেছিলাম, ক্লোন করে কিছু চেঞ্জেস করেছি, করে নিউ ফাইল.txt কে আমি পুশ করেছিলাম। তারপরে আরো একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করেছি এবং সেই ব্রাঞ্চটাকে আমি পুশ করেছি। এবার এখানে আমার ২ টো ব্রাঞ্চ আছে। অলরেডি আমাকে একটা নোটিস দেখাচ্ছে যে ফিচার 2 হ্যাজ পুশড সাম চেঞ্জেস। মানে আমাকে পুল রিকোয়েস্ট তৈরি করতে হবে। কেন করব পুল রিকোয়েস্ট তৈরি? যেকোনো রিপোজিটরির সোর্স অফ দ্য ট্রুথ, মেইন জিনিস সেটা হচ্ছে মেইন জিনিস মেইন, একই ব্যাপার। তার মানে সমস্ত ডেভেলপার যারা এই রিপোজিটরির উপরে কাজ করছে, তারা এই মেইন থেকেই তাদের নিজস্ব ব্রাঞ্চকে ক্রিয়েট করবে। ওকে? তার মানে মেইনকে সবসময় আপডেটেড থাকতে হবে রিসেন্ট চেঞ্জেসের সাথে। আপনি যখন একটা ফিচার ডেভেলপ করছেন, টাস্কের একটা লিস্ট বানাচ্ছেন, কেউ একটা অ্যাড টাস্ক করছে, কেউ একটা ডিলিট টাস্ক করছে। আল্টিমেটলি আপনার ফিচারটাতে যদি টাস্কের লিস্ট প্লাস অ্যাড এবং ডিলিট টাস্ক থাকে, এই ৩ টে ব্রাঞ্চ যারা কাজ করছে আল্টিমেটলি মেইনে গিয়ে মার্জ হতে হবে। যদি চতুর্থ লোক এসে অন্য কোনো ফিচার করতে চায়, তাহলে সে আবার মেইন থেকে ব্রাঞ্চকে ক্রিয়েট করবে। কিভাবে ক্রিয়েট করবে? আমরা গত ভিডিওতে অলরেডি শিখেছি। যে লোকালি কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই ব্রাঞ্চকে কিভাবে পুশ করতে হয় এখনই আমরা শিখলাম। আপনি এখান থেকেও ইনফ্যাক্ট ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারেন। যদি আপনাকে GitHub থেকে ডাইরেক্টলি ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, আপনি জাস্ট ব্রাঞ্চের নামটা এখানে টাইপ করুন এবং তারপরে ক্রিয়েট ব্রাঞ্চ তাপস ফ্রম মেইন আপনি দেখতেই পাচ্ছেন। ঠিক আছে? তো এটাকেও ডাইরেক্টলি করতে পারেন। এই যে জিনিসটা আপনি যে লোকালি যে আপনার ব্রাঞ্চের মধ্যে চেঞ্জেস করেছেন, সেই চেঞ্জেসটাকে যদি মেইনে নিয়ে আসতে হয়, আপনাকে একটা পুল রিকোয়েস্ট তৈরি করতে হবে। রিকোয়েস্ট মানে আমি রিকোয়েস্ট করছি যে আমার চেঞ্জেসগুলো যেগুলো ব্রাঞ্চে আছে, সেগুলোকে পুল করে মেইনে নিয়ে যাওয়া হোক। এইজন্য এটাকে বলা হয় পুল রিকোয়েস্ট।
তো সেই কারণে আমি কি করব, এখানে যদি আমি নোটিফিকেশনটা পাই এখানে ডাইরেক্টলি ক্রিয়েট করতে পারি কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট করে, কিংবা এখানে পুল রিকোয়েস্ট ট্যাবে আমরা চলে যেতে পারি। এখানে গিয়ে নিউ পুল রিকোয়েস্ট এ ক্রিয়েট করতে পারি এবং এখানে আমি ক্লিক করব কোন ব্রাঞ্চ থেকে আমি মেইনের প্রতি পুল রিকোয়েস্টকে ক্রিয়েট করতে চাইছি। এখানে ডেফিনেটলি ফিচার 2 তে আমার চেঞ্জেস হয়েছে, তাহলে ফিচার 2 থেকে আমি মেইনের প্রতি একটা পুল রিকোয়েস্টকে ক্রিয়েট করতে চাইছি। তাহলে ফিচার 2 তে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ও আমাকে দেখাবে যে ফিচার 2 এর মধ্যে কি কি কমিটস হয়েছে। এই দুটো কমিটস, ডান উইথ দ্য ফিচার এই, আর এক্স্যাক্টলি চেঞ্জেসটা কি। এখানে কিন্তু আমি গিট ডিফিং এর কথা বলছি এখন। তার মানে রাইট সাইডে যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে চেঞ্জেসটা, এই চেঞ্জেসটা লেফট সাইডে নেই। তার মানে এই জিনিসটা অ্যাড হয়েছে নতুন। আপনারা দেখেছিলেন ফিচার 2 তে আমরা মার্জ কনফ্লিক্ট রেজোলিউশন করে এই জিনিসটাই, এই লাইনটাই অ্যাড করেছিলাম। এইবার যদি আপনার মনে হয় যে দিস ইজ গ্রেট, এই জিনিসটা আমার যাওয়া উচিত মেনে, তাহলে ডেফিনেটলি আপনি এখানে ক্রিয়েট করবেন পুল রিকোয়েস্ট। পুল রিকোয়েস্ট যখন ক্রিয়েট করছেন মাথায় রাখবেন যে একটা ভালো টাইটেল দেবেন। ওকে, এখানে দিতে পারেন যে নিউ ফিচার, ফিচারের নাম হ্যাজ বিন অ্যাডেড। এখানে ডেফিনেটলি ডেসক্রিপশন দেবেন ডিটেলসে যে এই পার্টিকুলার পুল রিকোয়েস্টে আপনি কি কি জিনিস করেছেন। ঠিক আছে, ডিটেলসগুলো কিরকম দিতে পারেন, এরকম দিতে পারেন। এটা একটা চেকবক্স করবে, মার্কডাউনের সময় আমরা কথা বলবো, হাইফেন স্কোয়ার ব্র্যাকেট, আই হ্যাভ বিল্ট সাম ফিচার, আই হ্যাভ টেস্টেড ইট, আই হ্যাভ রিটেন ডকুমেন্টেশন। ওকে, তারপরে যদি আপনার কোনো স্ক্রিনশট থাকে আপনার যেটা এনহ্যান্সমেন্ট করেছেন তার স্ক্রিনশট এখানে পেস্ট করবেন। ডাইরেক্টলি আপনি কপি পেস্ট করতে পারেন ইমেজকে, ঠিক আছে, সেটা সেটা আপনি এখানে রাখতে পারেন এবং তারপরে আপনি এটাকে করে দেবেন যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট। তার আগে এটাকে প্রিভিউ করতে পারেন, দেখুন এখানে চেকবক্স মতো দেখাচ্ছে। ঠিক আছে, মার্কডাউনে এইভাবে করলে চেকবক্স আসে, আপনি যদি এর মধ্যে এক্স লিখে দেন তাহলে সেটা চেক হিসাবে আসে। ঠিক আছে, তো ডেফিনেটলি আপনি যখন এই জিনিসগুলো করেছেন, যেগুলো করেছেন সেগুলোকে এভাবে এক্স দিয়ে দেবেন। এই দুটো জিনিস আমি করেছি। ডকুমেন্টেশনের এই পুল রিকোয়েস্টের কোনো দরকার ছিল না, এই জন্য ডকুমেন্টেশন করিনি। এবার আমি ক্রিয়েট পুল রিকোয়েস্ট করব। পুল রিকোয়েস্ট যখন ক্রিয়েট হয়ে গেল, এই পুল রিকোয়েস্ট চলে গেল হচ্ছে আপনার যে রিপোজিটরি যে অ্যাডমিন তার কাছে, এবং এখানে পরিষ্কারভাবে বলা যাচ্ছে যে দুখানা কমিট মার্জ করতে চাইছে ফিচার 2 থেকে মেইনে। ঠিক আছে, এইবার আপনার যে রিভিউয়ার সে এসে এখানে এসে দেখবে যে কি চেঞ্জেস হয়েছে এই পুল রিকোয়েস্টে। আচ্ছা, এই চেঞ্জেসটা হয়েছে গ্রেট, তার মানে এই চেঞ্জেসটা আমি নিতে চাই, আমি অ্যাকসেপ্ট করতে চাই। সেই রিভিউ চেঞ্জেসে গিয়ে এখানে করে দেবে অ্যাপ্রুভ। যেহেতু আমি পুল রিকোয়েস্টটা তৈরি করেছি আমি অ্যাপ্রুভ করতে পারি না, অন্য কাউকে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাকচুয়ালি দুনিয়াতে যে কোনো জায়গাতে এইটাই নিয়ম যে আপনি যখন পুল রিকোয়েস্ট তৈরি করতে চাইছেন তখন আপনি যদি পুল রিকোয়েস্টের ক্রিয়েটার হন আপনি নিজে গিয়ে সেটাকে কখনোই অ্যাপ্রুভ করতে পারেন না, তাহলে চিটিং হয়ে গেল। তো সেই কারণে যে অ্যাপ্রুভ করবে সে অ্যাপ্রুভ করতে পারে বা সে রিকোয়েস্ট করতে পারে যে চেঞ্জেসের জন্য, বা অ্যাডিশনালি কমেন্ট করতে পারে। হলো? এবার ধরুন এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সে সাবমিট করবে রিভিউটা। ধরুন এখানে এটাকে করে দেওয়া হয়েছে যে সে অ্যাপ্রুভ করে দিয়েছে। যদি সে কমেন্ট করে বা অন্য কোনো কমেন্ট দেয় বা কোনো চেঞ্জেসকে রিকোয়েস্ট করে সেটা আপনি এসে আবার সেই চেঞ্জেস করবেন। সেই চেঞ্জেস কিভাবে করবেন? ধরুন এখানে যদি এরকম একটা রিভিউ কমেন্ট দেওয়া হয় যে গিভ অ্যানাদার লাইন অফ গ্যাপ। এখানে এসে কেউ এরকম একটা রিভিউ স্টার্ট করে দিল। আমি এই রিভিউটা স্টার্ট করলাম, এখানে এসে বললাম যে আমি এটা কমেন্ট রিভিউ করেছি। এই রিভিউটা এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে অন্য কোনো একটা ইউজার এরকম একটা রিভিউ দিয়েছে। এবার আপনি যখন রিভিউটাকে টেক কেয়ার করবেন আপনি বলবেন আই হ্যাভ ডান দিস। কিভাবে রিভিউটাকে টেক কেয়ার করবেন? এটা তো ক্লোন করে অলরেডি আপনার কাছে আছে। রিভিউ কমেন্টটা দেখে নিলেন, গিয়ে আপনি সেই ফাইলটাতে গেলেন যেটা করতে বলা হয়েছে সেটা করলেন, করে অ্যাড কমিট পুশ আমরা দেখেছি, পুশ করলে আবার এই পার্টিকুলার ব্রাঞ্চে চলে আসলো। যখন আপনি এই চেঞ্জটা করছেন তখন কিন্তু মাথায় রাখতে হবে যে, যে ব্রাঞ্চের উপরে আপনার পুল রিকোয়েস্টটা তৈরি হয়েছে আপনাকে সেই ব্রাঞ্চে এসে সেই চেঞ্জগুলো করতে হবে। অন্য কোনো ব্রাঞ্চে যদি করেন তাহলে কিন্তু আবার নতুন পুল রিকোয়েস্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এবার করার পরে এসে বলবেন আই হ্যাভ ডান দিস এবং তারপরে কমিট এবং রিজলভ দ্য কনভারসেশন। এটা আপনিও রিজলভ করতে পারেন কিংবা যে আপনার রিভিউয়ার সেও রিজলভ করতে পারে। এবারে আমি যদি আবার রিভিউয়ার হই, আমি এসে দেখলাম ও গ্রেট, এই লোকটা তো করে দিয়েছে। দেখি কি করেছে, হ্যাঁ ওকে ডান, ভেরি গুড। তাহলে অল গুড, আমি এখানে এসে অ্যাপ্রুভ করে দেবো, সাবমিট করে দেবো। এবার যেই আমি অ্যাপ্রুভ করব, অ্যাপ্রুভ করার পরে নেক্সট স্টেজ অ্যাজ এ মেইনটেনার আমি এখানে এসে মার্জ করতে পারি পুল রিকোয়েস্টটা। তার মানে ফিচার 2 ব্রাঞ্চের যে সমস্ত চেঞ্জেস মেইনে আপাতত ছিল না সেগুলো এখন মেইনে যাতে চলে আসে, যাতে মেইন থেকে আবার কেউ যদি ব্রাঞ্চ করে সে এই আপডেটেড চেঞ্জেসগুলো পেয়ে যায়। ধরুন এখানে আপনার অ্যাড টাস্ক এই জিনিসটা ইমপ্লিমেন্ট হয়েছে, আমি কনফার্ম মার্জ করে দিলাম, হয়ে গেল। এরপরে যদি আমার এই ব্রাঞ্চটার কোনো দরকার না থাকে আমি ব্রাঞ্চটাকে সরাসরি এখান থেকে ডিলিটও করে দিতে পারি।
এবারে যদি আমি চলে যাই হচ্ছে গিট লার্নিং এ, চলে আসার পরে আমি এখানে কি দেখতে পারলাম? আমি দেখলাম যে এই নিউ ফাইল চলে এসছে। যদি টেস্টে যাই, এই লাইনটা আগে ছিল না, এই লাইনটা এখানে চলে এসছে। তাহলে ক্লোন থেকে পুল রিকোয়েস্ট তৈরি করে কিভাবে মার্জ করা তার প্রসেসটা আমরা শিখলাম। এবারে সেম জিনিসটা আমরা ফোর্ক থেকে দেখি। আমার এখানে এইটাকে ফোর্ক করা হয়েছে এ তাপস এর থেকে। এবার এটাকে আপনি লোকালি ক্লোন করতে পারেন। লোকালি ক্লোন করবেন কিভাবে? আমি আগেও দেখিয়েছি। এখানে লোকালি ক্লোন করতে পারেন SSH দিয়ে। ক্লোন করলে ফোল্ডারটা আপনার কাছে চলে আসলো, কিছু মডিফাই করলেন, পুশ করলেন সবকিছু। যেকোনো মুহূর্তে আপনাকে যদি এটাকে আপস্ট্রিম এর সাথে সিঙ্ক করতে হয়, তাহলে আপনি কিন্তু এখানে করতে পারেন দিস ব্রাঞ্চ ইজ নট বিহাইন্ড দ্য আপস্ট্রিম। আমি জাস্ট এটাকে একটু রিফ্রেশ করি। এবার কি বলবে? দিস ব্রাঞ্চ ইজ আউট অফ ডেট। কারণ হচ্ছে ওখানে আমি একটা পুল রিকোয়েস্ট মার্জ করেছি, কিছু কোড অ্যাড হয়েছে যেটা আমার ফোর্কে নেই। আমি যদি এটাকে আপডেট করতে চাই, আপস্ট্রিমের সাথে সিঙ্ক করতে চাই, তাহলে আমি বলবো আপডেট ব্রাঞ্চ। এবার আপডেট করবে, আপডেট হয়ে গেল। এইবারে আমার ফোর্ক রিপোজিটরির মধ্যে ওই নতুন চেঞ্জেসটা আছে যেটা আগে ছিল না। ঠিক আছে? এবার যদি আমি এটাকে ক্লোন করি, ক্লোন করে ধরুন আমি কিছু জিনিসপত্র অ্যাড করলাম। ঠিক আছে? এখান থেকে আমি দেখাই, আমি এখানে এসে একটা নতুন ব্রাঞ্চ এখানে ক্রিয়েট করি। অ্যাড ফিচার, ক্রিয়েট ব্রাঞ্চ অ্যাড ফিচার। দেখুন অ্যাড ফিচার এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? কারণ আমি কাজ করতে চাইছি তো এটার উপর, এই জন্য নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিলাম। মেইনেও আমি কাজ করতে পারতাম বা নতুন ব্রাঞ্চে আমি কাজ করতে পারতাম, দুভাবেই হতে পারে। যদি আপনি এই পার্টিকুলার ব্রাঞ্চের উপরে কাজ করতে চান, ভালো করে বুঝে দেখবেন, এই পার্টিকুলার ব্রাঞ্চের উপরে কাজ করতে চান, ক্লোন করার পরে এই ব্রাঞ্চে কাজ করে এই ব্রাঞ্চ থেকেও আপনি ডাইরেক্টলি আপনার আপস্ট্রিমে রিকোয়েস্ট পাঠাতে পারেন মার্জের জন্য, বা এই ব্রাঞ্চ থেকে আপনারই মেইনে প্রথমে মার্জ করতে পারেন, তারপর মেইন থেকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। কিরকম? এইরকম। এইটা হলো আপস্ট্রিম আর এটা হলো ডাউনস্ট্রিম। এবারে আপনি এটাকে কি করেছেন? আপনি এখানে এটাকে ফোর্ক করেছেন। আপনি এটাকে ফোর্ক করেছেন। তার মানে এর মধ্যে যা কিছু ছিল তার একদম কপি আপনার এখানে আছে। এবার এইখান থেকে আপনি নতুন ব্রাঞ্চ তৈরি করতে পারেন। তো ডাউনস্ট্রিম থেকে ধরুন একটা নিউ ব্রাঞ্চ এখানে তৈরি করেছেন। এবারে এর উপরে কাজ করে এই ব্রাঞ্চটাকে আপনি এখানে মার্জ করতে পারেন। কিভাবে মার্জ করতে হয় আমি দেখিয়েছি। ক্লোন করে কিভাবে মার্জ করতে অলরেডি দেখিয়েছি। মার্জ করার পরে আপনি এইখান থেকে এইখানে একটা পুল রিকোয়েস্ট করতে পারেন। এটা একটা ওয়েতে হতে পারে। আরেকটা ওয়েতে কিভাবে হতে পারে যে এইটাকে আপনি এখানে মার্জ না করে এইখান থেকেই এইখানে আপনি ডাইরেক্টলি পুল রিকোয়েস্ট তৈরি করতে পারেন। ঠিক আছে? যেটা আপনার ইউজ কেসের সাথে প্রযোজ্য মনে হয় আপনি সেটা করতে পারেন। এইটা থেকে এইটা যদি হয় তাহলে সেটা হবে PR, আর এইটা থেকে এইটা যদি হয় তাহলে এইটা হবে মার্জ, এবং তারপরে এর মেন থেকে এর মেনে PR। আশা করি এই যে স্ট্রাকচারটা আপনার কাছে বোঝা গেল। ওকে, তাহলে আমি চলে যাই এখানে, এখানে এসে মেইনে যাই। মেইনে গিয়ে একে আমি এখান থেকে ক্লোন করি। আমার কমান্ড প্রম্পটে যাই, এখানে আছে গিট ক্লোন, পেস্ট, ক্লোন করছে, পাসওয়ার্ড cd git learning, দুটো ফাইল আছে, লেটস অ্যাড another file, git add another file, git commit -m added another file, git push, পাসওয়ার্ড পুশ হয়ে গেল। এবার আমি চলে যাই হচ্ছে আমার এই রিপোজিটরিতে, এবার রিফ্রেশ করি একবার। আমি যদি দেখি এখানে অ্যানাদার ফাইল এসছে, গ্রেট। কিন্তু যেখান থেকে ওকে ফোর্ক করা হয়েছিল তারপর script/git learning, সেখানে গিয়ে যদি আমি রিফ্রেশ করি এখানে কিন্তু এইটা নেই। তার মানে আমি যে এই প্রজেক্টে কন্ট্রিবিউট করেছি, গিট লার্নিং প্রজেক্টে কন্ট্রিবিউট করেছি নতুন একটা ফাইল অ্যাড করে, সেই কন্ট্রিবিউশনটা এখন আমার এখানে যায়নি। আমি এখান থেকে ডাইরেক্টলি ক্লোন করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার হয়তো এখানে রাইট অ্যাক্সেস নেই, সেই কারণে আমি একে ফোর্ক করে এখানে আমি কন্ট্রিবিউট করেছি। কিন্তু আমি চাইবো এখন এখান থেকে পুল রিকোয়েস্ট তৈরি করতে। তো সেই কারণে আমি আবার চলে যাবো পুল রিকোয়েস্টে, নিউ পুল রিকোয়েস্ট। এইবারে দেখুন এইখানে কি দেখাচ্ছে, আমি এ তাপস গিট লার্নিং এর মেইন থেকে টাপাস্ক্রিপ্ট গিট লার্নিং এর মেইনে একটা পুল রিকোয়েস্ট করতে চাইছি। আমি বলতে চাইছি যে আমার মেইন থেকে তোমার মেইনে এই পার্টিকুলার চেঞ্জ, কি চেঞ্জ, আমি যে অ্যানাদার একটা ফাইল অ্যাড করেছি সেই ফাইলটাকে টেনে নাও।
আমি যদি অন্য ব্রাঞ্চে এটা করতাম তাহলে আমি সেই ব্রাঞ্চটাকে এখান থেকে সিলেক্ট করতাম, বলতাম আমার এই ব্রাঞ্চ থেকে তোমার মেনে এটাকে টেনে নাও, যেটা আমি একটু আগে গ্রাফিক্যাল দিয়ে দেখিয়েছিলাম। তাহলে আমি এবারে এই পুল রিকোয়েস্টটা তৈরি করি, ক্রিয়েট আ পুল রিকোয়েস্ট। কিন্তু পুল রিকোয়েস্টটা তৈরি হচ্ছে কোথায়? তৈরি হচ্ছে যে মেইন রিপোজিটরি সেই জায়গাতে। দেখুন এখানে চেঞ্জ হয়েছে taparscript/git learning। এখানে আমি ক্রিয়েট পুল রিকোয়েস্ট করি। এইবারে এই পুল রিকোয়েস্টটা চলে এসছে taparscript এর মধ্যে। কারণ হচ্ছে taparscript এর যে ওনার তাকে এই পার্টিকুলার জিনিসটা রিভিউ করে তারপরে অ্যাকসেপ্ট করতে হবে তো। তো সেই কারণে আমি এবার তাপাসক্রিপ্টের ওনার হিসেবে দেখছি আচ্ছা তাপাস মেইন থেকে তাপাসক্রিপ্ট মেইনে একটা পুল রিকোয়েস্ট এসে কেউ একটা কন্ট্রিবিউট করতে চাইছে। আমি গিয়ে দেখলাম ফাইল চেঞ্জ কি, আচ্ছা একটা নতুন ফাইল অ্যাড হয়েছে, অ্যানাদার ফাইল। আমি এটাতে খুব খুশি, আমি এখানে এসে অ্যাপ্রুভ করতে পারি। অ্যাপ্রুভ করার পরে আমি এটাকে যথারীতি আগেরবার যেরকম এক্স্যাক্টলি দেখিয়েছিলাম মার্জ পুল রিকোয়েস্ট করতে পারি। যখন আমি কনফার্ম মার্জ করলাম এক্ষেত্রে কিন্তু আমার ব্রাঞ্চ লিডের অপশনটা আসবে না, কারণ যেখান থেকে রিকোয়েস্টটা তৈরি হয়েছিল সেটা অন্য কারোর অ্যাকাউন্ট, সে ব্রাঞ্চটা ক্রিয়েট করেছে, তার মেইন ব্রাঞ্চ আমি ডিলিট করতে পারি না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবার যদি আমি গিট লার্নিং এ চলে আসি, আমি এখানে পরিষ্কার করে দেখছি যে আমার অ্যানাদার ফাইল চলে এসছে। এটা কোথা থেকে এসছে? তাপসের যে কন্ট্রিবিউশন সেটা তাপস স্ক্রিপ্টে চলে আসলো ফোর্কিং এর পরে। তাহলে আপস্ট্রিম ডাউনস্ট্রিম ফোর্ককে কিভাবে রিফ্রেশ করতে হয়, আপডেট করতে হয়, এই পুরো জিনিসটা আপনাদের বোঝা হয়ে গেল। এবার বাদ বাকি কিছু জিনিস দিয়ে আমরা এই ভিডিওটাকে শেষ করব, প্লাস রেডমির কিছু জিনিসপত্র আপনাদের দেখাবো। এভাবে যখনই কোনো কিছু কেউ অ্যাড করতে চাইবে, সেই নিউ জিনিসটা অ্যাড করার জন্য আপনাকে সবসময় ইস্যুজ এর মধ্যে গিয়ে নতুন ইস্যু ক্রিয়েট করতে হবে। নতুন ইস্যু মানে একটা নতুন ফিচার আপনি অ্যাড করতে চান। সো সেখানে এসে ইস্যুর একটা ডেসক্রিপশন দেবেন, একটা টাইটেল দেবেন এবং কাকে আপনি ইস্যুটা অ্যাসাইন করছেন সেটা দেবেন এবং দিয়ে সেটাকে ক্রিয়েট করে দেবেন। ভেরি ইজি ব্যাপার। এবার প্রত্যেকটা ইস্যুর জন্য একটা করে ব্রাঞ্চ ক্রিয়েট করবেন, প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য একটা করে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন। দ্যাটস ইট, আপনার কাজ ডান। ইস্যু হয়ে গেল। এবারে লাস্ট যেটা, যদি আপনার পাবলিক রিপোজিটরি হয়, এই ইনসাইটসে এসে কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর মধ্যে কতগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডস আছে। যেমন এখান থেকে আপনি আপনার প্রজেক্টের একটা রিডমি ফাইল তৈরি করতে পারেন, অ্যাড করবেন, রিডমি ফাইলে যা যা ডেসক্রিপশন আছে দেবেন। আপনার প্রজেক্টে কিরকম কোড অফ কন্ডাক্ট, মানে ধরুন 4-5 জন মিলে একটা প্রজেক্ট বানাচ্ছে, তার মধ্যে একজন ভাই আছে না খুব বুলি, মানে হয়তো গালাগালি দিতে পারে বা অন্যজনকে খুব পুশ করে, বুল করে, এরকম ব্যাপার। তো যাতে ওই ধরনের জিনিসপত্র আমরা প্রজেক্টের মধ্যে না হয়, ওই জন্য কোড অফ কন্ডাক্ট বলে একটা ফাইল আপনি তৈরি করতে পারেন। সেই ফাইলটা সবাইকে দিতে পারেন যে ভাই এই ফাইলটা পড়ে নেন, এর মধ্যে যেই সমস্ত জিনিসগুলো রাখা আছে সেই সমস্ত জিনিসগুলো আপনার এই প্রজেক্টে আমরা ফলো করব। যেমন আমি যদি এখানে অ্যাড করি, এখানে দেখাবে যে আপনি কোন ধরনের কোড অফ কন্ডাক্ট ইউজ করতে চান। ম্যাক্সিমাম প্রজেক্টের ক্ষেত্রে এইটা প্রযোজ্য। এখানে এসে দেখবেন এই যে আমাদের স্ট্যান্ডার্ড কি, আমরা কি ধরনের রেসপন্সিবিলিটি আছে, আমরা কি ধরনের জিনিসকে এনফোর্স করব, এই ফাইলটাকে পাবলিক প্রজেক্টের জন্য রাখাটা খুবই উপযোগী। তার কারণ হচ্ছে কেউ যদি কোনো সময় এসে কোনো রকম গন্ডগোল করে, তাকে সে প্রজেক্ট থেকে বাদ দেওয়ার জন্য এই কোড অফ কন্ডাক্ট ইজ ভেরি ভেরি ইউজফুল। তারপরে আপনার প্রজেক্টে আপনি কি ধরনের লাইসেন্সিং ইউজ করবেন, এমআইটি লাইসেন্স না অ্যাপাচে লাইসেন্স, সেই লাইসেন্সকে আপনি ডাইরেক্টলি এখান থেকে অ্যাড করতে পারেন। ঠিক আছে? তো এই জিনিসগুলো ডাইরেক্টলি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনি আপনার প্রজেক্টের সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে নিতে পারেন, হুইচ ইজ অ্যান অসাম থিং। কারেক্ট? তো এগুলোকে অ্যাড করবেন যদি আপনার পাবলিক প্রজেক্ট হয়, স্পেশালি যদি প্রজেক্টটা আপনাকে ওপেন সোর্স বানাতে হয়, সেক্ষেত্রে এটা ভীষণভাবে আপনার উপযোগী হবে। এইবারে লাস্ট আমরা কথা বলবো হচ্ছে রিডমি নিয়ে কুইকলি। রিডমি আমি আপনাদের লিখে দেখাবো না, কিন্তু আপনারা যদি এই রিপোজিটরিতে আসেন, এটার লিঙ্ক আমি শেয়ার করেছি নিচে ডেসক্রিপশনে, মার্কডাউন হাইফেন চিটশিট। এর মধ্যে প্রত্যেকটা জিনিসের রিডমি সিনট্যাক্স আছে। আপনি যদি একটা হেডিং তৈরি করতে চান, এইভাবে আপনাকে হেডিং তৈরি করতে হয়। H1 এর জন্য #H1, তারপর ডাবল হ্যাশ, ট্রিপল হ্যাশ, এইভাবে, এবং তার আউটপুট কি হবে। আপনি যদি কোড সিনট্যাক্স লিখতে চান তাহলে এইভাবে ব্যাকটিক্স দিয়ে করতে হবে, তার আউটপুট কি হবে। আপনি যদি লিস্ট বানাতে চান হাইফেন দিয়ে, তার আউটপুট কি হবে। আপনি যদি 1 2 3 4 করতে চান তাহলে কিভাবে করতে হবে, তার আউটপুট কি হবে। চেকবক্স একটু আগে যেটা দেখিয়েছিলাম যদি বানাতে চান তাহলে তার আউটপুট কি হবে। যদি জাভাস্ক্রিপ্টে কোড সিনট্যাক্স লিখতে চান তাহলে কিভাবে লিখবেন। যদি ব্যাশের লিখতে চান তাহলে কিভাবে লিখবেন। ঠিক আছে? যদি কোনো জিনিসকে স্ট্রাইক থ্রু করতে চান কিভাবে করবেন। যদি বোল্ড করতে চান কিভাবে করবেন। প্রত্যেকটা সিনট্যাক্স এবং তার আউটপুট কিন্তু এখানে আছে। তো প্লিজ এই জিনিসটাকে একবার প্র্যাকটিস করবেন, কারণ আমি এখন যে টাস্ক দিতে চলেছি সেই টাস্কের মাধ্যমে আপনাকে প্র্যাকটিস করতেই হবে। আর এটা একটা ওপেন সোর্স রিপোজিটরি। যদি আপনার মনে হয় যে কোনো জিনিস মিসিং আছে, প্লিজ ফোর্ক জানেন এখন, ফোর্ক করে এটাকে কন্ট্রিবিউট করতে পারেন এবং ভালো লাগলে রিপোজিটরিটাকে প্লিজ স্টার দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। লাস্ট আপনার টাস্ক নিয়ে কথা। খুব সিম্পল একটা টাস্ক আছে। আপনাকে এই একটা রিপোজিটরিতে যেতে হবে যেটার নাম হচ্ছে ফোর্কমি। এই রিপোজিটরিতে অনেকে অলরেডি দেখুন কন্ট্রিবিউট করেছেন। সবার নামে একটা একটা করে ফোল্ডার আছে। আমি জানি না আপনি কন্ট্রিবিউট করেছেন কিনা এখনো পর্যন্ত। যদি করে থাকেন আরেকবার করতে পারেন। কি করতে হবে আপনাকে? ভেরি সিম্পল। এই পার্টিকুলার রিপোজিটরি, ফোর্কমি রিপোজিটরি, এগেন
এটার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনাকে ফোর্ক করতে হবে। ফোর্ক করা আমি শিখেছি। ফোর্ক করার পরে আপনাকে এটাকে লোকালি ক্লোন করতে হবে। তার আগে যদি আপনার SSH কনফিগারেশন না থাকে প্লিজ করে নেবেন। তারপরে আপনার ইউজার নেম দিয়ে একটা ফোল্ডার তৈরি করতে হবে। যেমন দেখুন এখানে সবার ইউজার নেম দিয়ে একটা করে ফোল্ডার তৈরি করা আছে। এগুলো প্রত্যেকের ইউজার নেম যারা কন্ট্রিবিউট করেছে। তো সেজন্য আপনিও আপনার ইউজার নেম দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন। তার মধ্যে একটা readme.md ফাইল তৈরি করবেন। সেই readme.md ফাইলে আপনার নাম, আপনি কি করেন, আপনার সোশ্যালস, আপনি কি স্ট্যাক জানেন, তার ইমেজ, যদি নেক্সট-জেন জানেন নেক্সট.js এর ইমেজ, রিঅ্যাক্ট জানেন রিঅ্যাক্ট এর লোগো এই সমস্ত। কি প্রজেক্ট আপনি করেছেন তার লিঙ্ক এবং আপনি যদি কোনো আর্টিকেল লিখে থাকেন তার লিঙ্ক, আপনি যদি কোনো ভিডিও পাবলিশ করে থাকেন তার লিঙ্ক বা অন্য কিছু পাবলিকলি যদি শেয়ার করা যায় এরকম কেউ শেয়ার করতে পারেন সেইগুলো। এবার যে মার্কডাউন চিট শিট আমি দেখালাম সেখান থেকে যত বেশি জিনিস আপনি এর মধ্যে রাখতে পারবেন তত গ্রেট। এরপরে আপনি কি করবেন? আপনার চেঞ্জেসগুলোকে পুশ করবেন। পুশ করার পরে ফোর্কড রিপোজিটরি থেকে আপস্ট্রিমে কিভাবে পুল রিকোয়েস্ট করতে হয় একটু আগে দেখিয়েছি। আপনি পুল রিকোয়েস্ট তৈরি করবেন। দ্যাটস ইট। তাতে কি হবে? আপনার যে কাজটা অটোমেটিক্যালি আমার তারপর স্ল্যাশ ফোর্ক মি এর মধ্যে চলে আসবে। আমি পুল রিকোয়েস্ট যেগুলো দেখুন অনেকে অলরেডি পুল রিকোয়েস্ট করেও রেখেছে। আমি এইভাবে পুল রিকোয়েস্ট গিয়ে যখন দেখব আচ্ছা এই জিনিসটা হয়েছে, আচ্ছা এই যে এটা একজন করেছে, এটা একজন readme.md তৈরি করেছে কিন্তু এ নিজস্ব কোনো ফোল্ডার বানায়নি ইউজার নেম দিয়ে। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করব না। আমি এখানে গিয়ে তাকে রিকোয়েস্ট করব চেঞ্জ করার জন্য। যদি হয়ে যায় তাহলে আমি অ্যাপ্রুভ করে আপনাকে মার্জ করে দেব। আর মার্জ করে দেওয়ার সাথে, সাথে আপনার গ্রেট যে জিনিসটা হবে, আপনি কিন্তু এখানে অ্যাজ এ কন্ট্রিবিউটর এড হয়ে যাবেন। দেখুন, বাকি যারা কন্ট্রিবিউট করেছে সবার নাম এখানে আছে। আপনিও অ্যাজ এ কন্ট্রিবিউটর এখানে এড হয়ে যাবেন। তো এই টাস্কটা ডেফিনিটলি করবেন। তো এই ভিডিওতে আমরা শিখে গেলাম GitHub সম্পর্কে অনেক কিছু। টাস্কটা ডেফিনিটলি করবেন তাহলে GitHub নিয়ে আপনার আইডিয়াটা পুরোপুরি পরিপক্ক হবে। আর যারা এখন React এ হাতেখড়ি প্লেলিস্টের সাথে আছেন, তাদের ক্ষেত্রে একটা পজ ছিল। কারণ হচ্ছে Git, GitHub এই জিনিস নিয়ে আমরা কথা বলেছি। আমরা আবার React এ হাতেখড়ি প্লেলিস্টে ফিরে যাব আগামী ১ কিংবা ২ দিনের মধ্যে। যারা এই ভিডিওটাকে অনেক পরে দেখছেন, যখন React এ হাতেখড়ি প্লেলিস্টটা শেষ হয়ে গেছে, তাদের জন্য বলি React এ হাতেখড়ি বলে একটা React এর প্লেলিস্ট আছে আমার চ্যানেলে। সেটাকে আপনারা গিয়ে দেখতে পারেন, শিখতে পারেন। React একদম বেসিক থেকে শেখানো হয়েছে। আর আপনাদের ভালোবাসা জানাবেন, সাপোর্ট জানাবেন। প্লিজ আমার বাংলা এবং ইংরাজি দুখানা চ্যানেলেই সাপোর্ট করুন এবং দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করুন। কমেন্টে আমাকে লাইক এবং কমেন্ট করে এই ভিডিওতে জানান যে আপনার কিরকম কাজে এসছে। ভালো থাকবেন, শিখতে থাকবেন। তাড়াতাড়ি চলে আসবো আবার।